মা, জানো, ছোটবেলায় যখন আমার খুব জ্বর আসতো, আমি তোমার আঁচলটা ধরে পড়ে থাকতাম। ভাবতাম মা একবার মাথায় হাত বুলিয়ে দিলেই সব সেরে যাবে। কিন্তু তুমি আমায় ঝাড়ি দিয়ে সরিয়ে দিতে, কারণ তোমার অফিসের দামি ফাইলগুলো ভিজে যাওয়ার ভয় ছিল। আজ এই অফিসের এক কোণে বসে যখন বৃষ্টির শব্দ শুনি, তখন মনে হয় সময় কত দ্রুত বদলে যায়। তোমার কাছে ফাইলগুলো আজও দামি রয়ে গেল, আর আমি আজও তোমার কাছে সেই একই রকম তুচ্ছ রয়ে গেলাম। অথচ এই দেয়ালগুলোর ভেতরে কত রহস্য লুকিয়ে আছে তা তুমি জানলে হয়তো অবাক হতে। বাইরে মেঘলা আকাশ আর বৃষ্টির অঝোর ধারা। শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় দাঁড়িয়ে থাকা বিশাল এক কর্পোরেট ভবন। নিচতলায় সাধারণ একটা ডেস্কে বসে আছে ঈশান। তার পোশাক একদমই সাধারণ, চলন বলনে কোনো চাকচিক্য নেই বললেই চলে। অফিসের বাকি 5টা পিয়ন বা সহকারীর ভিড়ে তাকে আলাদা করে চেনার কোনো উপায় নেই। কিন্তু তার শান্ত স্থির দৃষ্টি আর প্রয়োজনে হুট করেই বদলে যাওয়া গলার স্বর মাঝে মাঝে অন্যদের মনে খটকা জাগায়। সে এখানে কেন কাজ করে বা তার অতীত কী, তা এক গভীর রহস্য। অফিসের সবাই আমাকে সাধারণ এক কর্মচারী মনে করে এড়িয়ে চলে, কেউ আমার দিকে ফিরেও তাকায় না। কিন্তু তারা জানে না, কিছু মানুষ ছায়ার মতো থাকতেই বেশি পছন্দ করে। আভিজাত্য তো মানুষের রক্তে থাকে, পোশাকে নয়। আজ যে ম্যাম আমাকে তার ফাইলের স্তূপের নিচে চাপা দিয়ে রাখতে চান, তিনি হয়তো জানেনই না যে জীবনের সবচেয়ে বড় চমক তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে অফিসের করিডোরে গুঞ্জন শুরু হলো। শোনা যাচ্ছে এই বিশাল কোম্পানিটি যে গ্রুপের অধীনে, সেই গ্রুপের নামকরা কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ এই ব্রাঞ্চে তদারকি করতে আসছেন। সবাই হন্ততন্ত হয়ে কাজ করছে। এমন সময় ইন্টারকমে ভেসে এলো এই সেকশনের প্রধান ঈশানের মা, মিসেস সুরাইয়া আহমেদের কর্কশ কণ্ঠস্বর। ঈশান, আমার কেবিনে এসো এখনই। 1 মিনিট দেরি যেন না হয়। অফিসের বড় বড় গেস্টরা আসার সময় হয়েছে, আর তুমি এখনো সেখানে বসে কি করছো? ঈশান শান্ত পায়ে হেঁটে সুরাইয়া আহমেদের কেবিনে প্রবেশ করলো। সুরাইয়া আহমেদ তখন অত্যন্ত দামি একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন। ঈশানকে দেখা মাত্রই তিনি মুখটা কুঁচকে ফেললেন। তার চোখের ছেলের প্রতি ভালোবাসা নাই, বরং একরাশ বিরক্তি ফুটে উঠল। এই শোনো, আজ এই অফিসে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। হেড অফিস থেকে কে আসবে আমরা কেউ জানি না। তবে যেই আসুক, তুমি ভুলেও আমার ধারে কাছে আসবে না। অফিসের সবার সামনে আমাকে মা বলে ডাকার তো প্রশ্নই আসে না। আমি চাই না তোমার মতো একজন সামান্য কর্মচারীকে আমার ছেলে হিসেবে পরিচয় দিয়ে আমার মান সম্মান ধুলোয় মেশাতে। মনে থাকবে? আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাম, আমি আপনার সম্মানে আঘাত লাগবে এমন কিছু করব না। আপনার কাছে আপনার পদমর্যাদা আর ক্যারিয়ারই তো সব। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি ম্যাম, আপনি কি কখনো ভেবে দেখেছেন, আজ যে সম্মানের জন্য আপনি আপনার ছেলেকে অস্বীকার করছেন, সেই সম্মান যদি কোনোদিন বালির বাঁধের মতো ভেঙে পড়ে, সেদিন আপনি কার হাত ধরবেন? নিজের চরকায় তেল দাও ঈশান। তোমার মতো অপদার্থের মুখে এসব নীতিবাক্য মানায় না। যাও, গেটের কাছে দাঁড়িয়ে থাকো। কোনো বড় গাড়ি দেখলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবে। আর হ্যাঁ, তোমার এই সস্তা চশমাটা ঠিক করে রেখো, যাতে অন্তত দেখতে ভদ্রতা লাগে। ঈশান একটা ম্লান হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। অফিসের গেটের কাছে এসে সে যখন বৃষ্টি ভেজা রাস্তার দিকে তাকালেও তার পকেটে থাকা ফোনটা একবার কেঁপে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজে লেখা ছিল, সব তৈরি স্যার, আপনার নির্দেশেই অপেক্ষায় আছি। ঈশান ফোনটা পকেটে রেখে নিজের সাধারণ চশমাটা একবার মুছে নিল। তার চোখে এমন এক অদ্ভুত দ্রুতি, যা সাধারণ কোনো পিয়নের চোখে থাকার তো কোনো কথাই নয়। কেউ জানে না আজ এই অফিসের করিডোরে কার পায়ের শব্দে সবার বুক কেঁপে উঠবে। মানুষ সম্মানের পেছনে ছোটে, আর সম্মান ছোটে সত্যের পেছনে। মা, তুমি যে রহস্যময় মালিকের ভয়ে আজ তটস্থ হয়ে আছো, তার খুব কাছাকাছি থেকেও তুমি তাকে চিনতে পারছো না। আজ যখন পর্দার আড়ালে থাকা মানুষটা
সামনে আসবে, তখন তোমার এই সাজানো পৃথিবীটা কি ওলটপালট হয়ে যাবে না? দেখা যাক সময়ের স্রোত কোন দিকে বয়। ঈশান ধীর পায়ে মিটিং রুমের দিকে এগিয়ে গেল। অফিসের অন্যান্য বড় কর্মকর্তারা তখন দামি স্যুট পরে ঘামছেন আতঙ্কে, অথচ এই সাধারণ ছেলেটার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন অবধি নেই, বরং তার প্রতিটি পদক্ষেপ মিশে আছে এক অজানিত গাম্ভীর্য, যা রহস্যের জট খুলতে শুরু করেছে, যা এই অফিসের কাউকে আর আগের জায়গায় রাখবে না। মা, আজ সকালে যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন তুমি তোমার দামি পারফিউমটা মেখে আয়নার সামনে দাঁড়িয়ে হাসছিলে। আমি খুব করে চেয়েছিলাম একবার তোমার কাছে গিয়ে বলি, মা আজকে অফিস যাওয়ার সময় আমায় সাথে করে নিয়ে যাবে, কিন্তু বলতে পারিনি। ভয় হচ্ছিল যদি তুমি আবার বিরক্ত হয়ে বলো তোর মতো সস্তা ছেলেকে পাশে বসিয়ে নিলে আমার স্ট্যাটাস নষ্ট হবে। মা, স্ট্যাটাস কি সন্তানের চেয়েও বড়? আজ যখন অফিসের করিডরে তোমার ফাইলগুলো হাতে নিয়ে আমি একা একা হাঁটি, তখন লোকে আমায় ধাক্কা দিয়ে চলে যায়। আমি সব সহ্য করি মা, শুধু তোমার একটা হাসির অপেক্ষায়। অফিসের বড় বড় করিডোরগুলোতে এসি চলছে, সবাই খুব ব্যস্ত। সুরাইয়া আহমেদ তার কেবিনে বসে আজ খুব টেনশনে আছেন। শোনা যাচ্ছে বড় বস বা তার কোনো প্রতিনিধি আজ যে কোনো সময় অফিসে ঢুকে পড়বে। ঈশান তখন বাইরে দাঁড়িয়ে এক গাদা ভারী ফাইল আলমারিতে সাজিয়ে রাখছিল। তার কপালে ঘাম জমেছে, কিন্তু সেদিকে কারোর নজর নেই। ঈশান, কানে কি তুলা দিয়ে রেখেছো? কখন থেকে ডাকছি, ভেতরে এসো বলছি। ঈশান হাতের কাজ রেখে শান্তভাবে ভেতরে ঢুকলো। সুরাইয়া আহমেদ বিরক্তি হয়ে তার দিকে তাকালেন। তার চোখে মুখে নিজের ছেলের জন্য কোনো মায়া নেই, আছে শুধু অবজ্ঞা। তিনি হাতের কলমটা টেবিলে আছাড় দিয়ে ঈশানের দিকে রাগে চোখে চাইলেন। এই ফাইলগুলো দেখেছো? এগুলো ঠিকভাবে সাজাতে বলেছি না? কেন এখনো কাজটা শেষ হয়নি? তোমার মতো গাদা ছেলেকে নিয়ে যে আমি কি করব? আজ যদি ওপর মহল থেকে কেউ এসে এসব অগোছালো দেখে, তবে আমি সরাসরি বলে দেবো যে তুমি এই অফিসের সবচেয়ে অযোগ্য লোক। তোমাকে এই চাকরিটা দেওয়াই আমার ভুল ছিল। ম্যাম, আমি তো কাজগুলো শেষ করে আসছিলাম। আসলে ফাইলগুলো অনেক ভারী ছিল তো, তাই একটু সময় লেগেছে। আমি দুঃখিত। দুঃখিত দিয়ে পেট চলে না। তোমার এই সাধারণ মার্কা চেহারা আর ঢিলেঢালা ভাব দেখলে আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। শোনো, আজ মিটিং রুমে যখন নাস্তা সার্ভ করা হবে, তুমি একদম ট্রলি নিয়ে ভেতরে ঢুকবে না। তোমার মতো নিম্নবিত্ত চেহারার মানুষ দেখলে গেস্টরা আমার সম্পর্কে কি ভাববে? এই কাজটা অন্য কাউকে দিয়ে করাবো আমি। তুমি আপাতত স্টোর রুমে গিয়ে পুরনো ফাইলগুলো গোছাও, সেখানে কেউ তোমায় দেখবে না। ঈশান একটা শব্দ করল না। সে মাথা নিচু করে মায়ের সব অপমান সহ্য করে নিল। কিছুক্ষণ আগেই এই মাই আয়ানের সামনে দাঁড়িয়ে নিজের আভিজাত্যের প্রশংসা করছিল, আজ এখন নিজের সন্তানকেই স্টোর রুমে লুকিয়ে রাখতে চাইছে। ঈশান বেরিয়ে যাওয়ার সময় দেখল অফিসের অন্য কলিগরা তাকে দেখে হাসাহাসি করছে। ম্যাম, যা বলছেন আমি তাই করব। আমি স্টোর রুমে থাকবো। আপনাদের এই সাজানো গোছানো রাজপ্রাসাদে আমার মতো সাধারণ মানুষের জায়গা বোধ হয় ওখানেই। তবে ম্যাম, একটা কথা মনে রাখবেন, মানুষ যাকে সব থেকে বেশি অবহেলা করে, সময় বদলালে সেই মানুষটার ছায়ার নিচে দাঁড়ানোর জন্যেও অনেক সময় জায়গা পাওয়া যায় না। তুমি এখন আমাকে নীতি কথা শেখাবে? তোমার সাহস তো কম না। যাও, নিজের কাছে যাও। খবরদার, মিটিং শেষ না হওয়া পর্যন্ত এই ফ্লোরে যেন তোমাকে না দেখি। ঈশান চুপচাপ স্টোর রুমের দিকে চলে গেল। স্টোরের রুমের অন্ধকার কোণে বসে সে নিজের পকেট থেকে পুরনো একটা ভাঙা ঘড়ি বের করলো। এই ঘড়িটা তার বাবা তাকে দিয়েছিলেন। হঠাৎই ঈশানের ফোনে ভাইব্রেট হলো। সে ফোন বের করে দেখলো একটা নোটিফিকেশন এসছে, যেখানে লেখা আছে যে স্যার, মিটিং রুমের সব সিসিটিভি ক্যামেরাই সচল। ঈশান একটা ম্লান হাসি দিয়ে ফোনটা পকেটে রাখলো। সবাই আজ মালিকের অপেক্ষায় আছে। সবাই আজ বড় সাহেবকে তেল মারার জন্য রেডি। মা, ও আজ খুব সুন্দর করে সেজেছে যাতে বড় বসের গুড বুকে থাকা যায়। কিন্তু তারা জানে না বড় বস কোনো বড় গাড়িতে করে আসবে না। বড় বস হয়তো এই অন্ধকার স্টোর রুমের মেঝেতেই বসে আছে।
মা, তোমার এই ঘৃণা আর অবহেলায় আমাকে এত শক্ত করেছে যে আমি নিজের সব পরিচয় আড়াল করে তোমার সামনে মাথা নিচু করে আছি। দেখি তোমার এই আভিজাত্যের লড়াই কত দূর যায়। ঠিক তখনই অফিসের নিচে একটা কালো রঙের দামি গাড়ি এসে থামল। অফিসের সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সুরাইয়া আহমেদ তার শাড়িটা ঠিক করে দ্রুত গেটের দিকে দৌড়ালেন। সবার ধারণা এই বোধহয় বড় বস। মা, তুমি আজ খুব ব্যস্ত তাই না? ওই কালো রঙের দামি গাড়িটা থেকে কে নামবে সেটা দেখার জন্য তুমি সবার আগে লাইনে দাঁড়িয়ে আছো। তোমার চোখে মুখে একটা অন্যরকম চকমকানি। হয়তো ভাবছো আজ বড় সাহেবকে খুশি করতে পারলেই তোমার প্রমোশন হবে। কিন্তু মা, ওই যে পাশে স্টোররুমের দরজায় একটা ছেলে ময়লা হাতে দাঁড়িয়ে আছে, তার দিকের কি একবারও তাকিয়ে দেখবে? তার পেটে খুব খিদে মা, কাল রাত থেকে সে কিছু খায়নি। কিন্তু তোমার দামি পারফিউমের গন্ধে এই সস্তা ছেলের খিদের কষ্ট কি তোমার নাকে পৌঁছাবে? সম্ভবত না, কারণ আভিজাত্যের লড়াইয়ে আবেগের কোনো জায়গা নেই। অফিসের গেটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন কর্মকর্তারা। সবার নজরই চকচকে লিমুজিন গাড়িটার দিকে। গাড়ি থেকে যখন স্যুট পরা রায়ান সাহেব নামলেন, তখন পুরো এলাকার পিনপতন নীরবতা নেমে এলো। সুরাইয়া আহমেদ সহ বড় বড় কর্মকর্তারা তাকে রিসিভ করতে ঝুঁকে সালাম দিলেন। রায়ান সাহেব খুব গম্ভীর মুখে ঘোষণা দিলেন যে বড় বসের বিশেষ কাজে আটকে যাওয়ায় তিনি নিজে আসতে পারেননি, তাই তার প্রতিনিধি হিসেবে রায়ান এসেছেন। কর্মকর্তাদের মধ্যে একটা আফসোসের সুর শোনা গেলেও তার রায়ানকে ঘিরেই ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক সেই সময় আড়ালে থাকা ঈশান এক গাদা পুরনো ধুলোবালি মাখা ফাইল নিয়ে করিডোর দিয়ে যাওয়ার সময় অফিসের প্রভাবশালী ম্যানেজার কামরুল সাথে ধাক্কা খেল। এই ফকিরের বাচ্চা, চোখ কি তোর কপালে উঠেছে? দেখে চলতে পারিস না? তোর ওই নোংরা শরীরটা আমার গায়ে লাগলো কিভাবে? তুই জানিস আমার এই স্যুটের দাম কত? তোর 10 বছরের স্যালারি দিয়েও এটা কেনা সম্ভব না। সরি স্যার, ভুল করে ধাক্কা লেগে গেছে। ফাইলগুলো অনেক বেশি ছিল তো, তাই সামনে খেয়াল করতে পারিনি। সরি বললেই কি সব মিটে যাবে? এই যে আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো নিচে পড়ে ময়লা হলো, এটার জবাব কে দিবে? তোর মতো আবর্জনাদের এই অফিসে কেন রাখা হয় আমি বুঝি না। তোর সাহস তো কম না, আমার ফাইলের উপর পা দিয়েছিস। নিচু হয়ে ফাইলগুলো তোল এখন। কুত্তার মতো জিভ দিয়ে চাটলে তবেই হয়তো ময়লা পরিষ্কার হবে। কামরুল ম্যানেজার চিৎকারে করিডোরে একটা জটলা তৈরি হলো। সুরাইয়া আহমেদ আর রায়ানের সাহেব সেদিকে এগিয়ে এলেন। সুরাইয়া আহমেদ যখন দেখলেন তার ছেলে ঈশান মাঝখানে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে, তখন তার বুকে একবারও কাঁপল না, বরং তিনি রাগে কাঁপতে শুরু করলেন, কারণ এই ঘটনার জন্য গেস্টের সামনে তার বদনাম হতে পারে। কামরুল সাহেব, আপনি শুধু শুধু মেজাজ খারাপ করছেন কেন? এই অপদার্থ ছেলেটাকে আমি কতবার বলেছি যে ঠিকমতো কাজ করতে। ও তো একটা জন্ম দেওয়াই আমার ভুল। রায়হান সাহেব, আমি ক্ষমা চাচ্ছি এই সস্তা ছেলেটার অভদ্রতার জন্য। ঈশান, এখনই কামরুল সাহেবের পায়ে ধরে ক্ষমা চা। আজ যদি তুই গেস্টের সামনে কোনো ঝামেলা করিস, তবে তোকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব। রায়ান সাহেব এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলেন, কিন্তু যখনই তার নজর ঈশানের শান্ত মুখটার দিকে পড়ল, তার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। রায়ান সাহেব বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তার মনে হলো তিনি স্বপ্ন দেখছেন। তিনি কাঁপতে কাঁপতে ঈশানের দিকে 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। তার দুহাত অজান্তেই কাঁপছে। স্যার, আপনি এখানে এই অবস্থায়? আমি তো বিশ্বাস করতে পারছি না। রায়ান সাহেবের এই কথায় করিডোরের সবাই থমকে গেল। সুরাইয়া আহমেদ আর কামরুল ম্যানেজার একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। রায়ান সাহেব যখন ঈশানের সামনে ঝুঁকে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই ঈশান তার চোখের মণিটা সামান্য খুঁড়িয়ে এক কঠোর চাহনি দিল। ওই এক পলকের ইশারায় রায়ান সাহেব বুঝতে পারলেন যে তাকে থামতে হবে। ঈশান যেন চোখে চোখে বুঝিয়ে দিল, খবরদার, এখন কোনো সত্য প্রকাশ করবেন না, পরিস্থিতি সামাল দাও। রায়ান সাহেব এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি দ্রুত নিজের আবেগ সামলে নিলেন এবং গলার স্বর ভারী করে ফেললেন। সরি, আমি আসলে বড্ড ক্লান্ত, তাই ওনাকে আমাদের অন্য একজন বড় ডিরেক্টর ভেবে ভুল করেছিলাম। ওনার উচ্চতা আর গায়ের রং অনেকটা মিল আছে তো, তাই ভুল করে স্যার বলে ফেলেছি।
আসলে আমি ভুল জায়গায় ভুল ব্যবহার করে ফেলেছি। যাই হোক, এখানে কি হচ্ছে সেটা কি কেউ আমাকে বলবেন? রাইয়ান সাহেব, এই যে দেখুন, এই সস্তা ছেলেটা আমার কাজের ফাইল ফেলে দিয়েছে। ওর এত সাহস! আপনি আমাকে বাধা দেবেন না। আজ আমি ওর একটা হ্যাস্ত করেই ছাড়ব। ও জানে না এই প্রজেক্টের ভ্যালু কত কোটি টাকা। ঠিক বলেছেন কামরুল সাহেব, ও আসলে একটা কুলাঙ্গার। রাহান সাহেব, আপনি ওকে শাস্তি দিতে চাইলে দিন, আমি বাধা দেব না। ও আমার অফিসে চাকরি করে, আমারই সম্মান নষ্ট করছে। কামরুল সাহেব, অফিসের ফাইল নিচে পড়লে সেটা তুমি তুলে নিলেই হয়, তাই বলে একজন কর্মচারীর কলার চেপে ধরা বা গায়ে হাত তোলা এই কোম্পানির পলিসিতে নেই। আপনি আপনার বড় ফাইল নিয়ে এখনই আমার সাথে মিটিং রুমে আসুন। আর এই ছেলেটা যা করেছে তার বিচার আমি নিজে করব পরে। আপাতত ওকে ওর কাজে যেতে দিন। রায়হান সাহেবের কঠোর মেজাজ দেখে কামরুল ভয় পেয়ে গেল। সে গজগজ করতে করতে ফাইল নিয়ে সরে গেল। সুরাইয়া আহমেদও ব্যস্ত হয়ে রায়হান সাহেবকে তোষামত করতে লাগলেন, কিন্তু রায়হান সাহেবের মনে পড়ে রইল পিছনে থাকা ঈশানের দিকে। তিনি যখন সামনে এগোচ্ছিলেন তখন তার পা কাঁপছিল। তিনি জানেন না কেন দেশের শ্রেষ্ঠ ক্ষমতার মালিক এভাবে রাস্তায় ধুলোমাখা ছেলের মতো অপমান সহ্য করতে দাঁড়িয়ে আছে। ঈশান আবারও ধীর পায়ে সেই নোংরা ফাইলগুলো হাতে তুলে নিয়ে স্টোর রুমের দিকে হাঁটা দিল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যা প্রলয়ের আভাস দিচ্ছে। মা, তুমি বললে না আমি সস্তা? তোমার কাছে ওই ফাইলগুলোর মূল্য কোটি টাকা। ওই ফাইল, কিন্তু ওই ফাইলের উপর সই করার ক্ষমতা যার হাতে, তাকে তুমি আজ পায়ে ধরে মাপ চাইতে বললে? আজ মিটিং রুমে যখন রাইয়ান তোমার প্রজেক্টের ফাইলগুলো খুলবে, তখন দেখবে সেখানে আমার অস্তিত্ব কতটা গভীর। ক্ষমতার লড়াইয়ে তুমি আজ জিতে গেলে মা, কিন্তু সত্যের লড়াইয়ে তুমি হেরে যাওয়ার খুব কাছাকাছি আসো। ঈশান অন্ধকার স্টোর রুমে ঢুকে দরজাটা আটকে দিল। সে নিজের ভাঙা চশমা টেবিলের ওপরে রাখলো। ঠিক তখনই তার পকেটের ফোনটা জ্বলে উঠল। স্ক্রিনে একটা মেসেজ ভেসে এলো। মেসেজে লেখা ছিল, স্যার, কামরুল ম্যানেজারের বরখাস্তের চিঠি কি এখনই রেডি করব? ঈশান কোনো রিপ্লাই দিল না, শুধু জানলার ওপাশে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। আজ এই অফিসে এক নতুন ইতিহাস লেখা হতে যাচ্ছে। মা, তুমি এখন মিটিং রুমের ভেতরে বড় বড় কর্মকর্তাদের সামনে বসে প্রেজেন্টেশন দিচ্ছ। তোমার চোখে মুখে জয়ের আনন্দ। তুমি হয়তো ভাবছো আজ কামরুল ম্যানেজারের প্রজেক্টটা পাশ হয়ে গেলেই তোমার পজিশন আরও মজবুত হবে। কিন্তু মা, ওই দামি কনফারেন্স টেবিলের এক কোণে যে পানির গ্লাসগুলো রাখা আছে, সেগুলো একটু আগে আমি সাজিয়ে দিয়ে এসেছি। তুমি যখন তৃষ্ণার্ত হয়ে গ্লাসে চুমুক দেবে, তখন কি একবারও মনে পড়বে এই পানিটুকু তোমার সেই অভাগা ছেলেটা দিয়ে গেছে? বোধ হয় না, কারণ তোমার কাছে আভিজাত্যের তৃষ্ণা মেটানোই এখন একমাত্র লক্ষ্য। কনফারেন্স রুমের আবহাওয়া বেশ থমথমে। রায়ান সাহেব প্রধান চেয়ারে বসে আছেন, আর তার সামনে কামরুল ম্যানেজার তার প্রজেক্ট ফাইল নিয়ে দাঁড়িয়ে ঘামছেন। সুমাইরা আহমেদ পাশেই বসে আছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে। রায়ান সাহেবের নজর ফাইলে থাকলেও তার কান পড়ে আছে দরজার দিকে। তিনি বারবার ঘড়ি দেখছেন। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ঈশান ট্রে হাতে করে ভেতরে ঢুকলো সবার জন্য কফি নিয়ে। রাইয়ান সাহেব, এই যে দেখুন আমাদের নতুন প্রজেক্টের প্রিন্ট। এটা যদি পাস হয় তবে কোম্পানির প্রফিট 1 লাফে দ্বিগুণ হয়ে যাবে। আমরা অনেক পরিশ্রম করেছি এটার পেছনে, বিশেষ করে সুরাইয়া ম্যাম দিন রাত এক করে দিয়েছেন। জি রাহান সাহেব, আমরা আমাদের সেরাটা দিয়েছি। আশা করি বড় বসের কাছে এটা খুব পছন্দ হবে। আপনার হাত দিয়ে এই সইটা হয়ে গেলে আমরা কাজ শুরু করতে পারি। রায়ান সাহেব ফাইলের পাতাগুলো উল্টাচ্ছিলেন। হঠাৎই তার চোখে আটকে গেল ফাইলের একদম শেষ পাতায়, যেখানে কোম্পানির মালিক চূড়ান্ত অনুমোদনে সিলমোহর থাকার কথা। তিনি ফাইলটা বন্ধ করে টেবিলের উপরে সশব্দে রাখলেন। রুমে উপস্থিত সবাই চমকে উঠল। রায়ান সাহেব কফি নিয়ে তা আসা ঈশানের দিকে একবার তাকালেন এবং তারপর কামরুল ম্যানেজারের দিকে শীতল চোখে চাইলেন। কামরুল সাহেব, আপনি কি এই প্রজেক্টের সব নিয়মকানুন জানেন? এই ফাইলটা যে ইনকমপ্লিট সেটা কি আপনার চোখে পড়েনি?
এই প্রজেক্ট এখনো পর্যন্ত আসল মালিক ব্যক্তিগত সিল মোহর বা ডিজিটাল সই পড়েনি। আপনি কি ভেবেছেন আমি এই সই করলেই এটা পাশ হয়ে যাবে? রায়ান সাহেব, আসলে বড় বসকে তো আমরা কেউ চিনি না বা কোনোদিন দেখিও নি। আমরা জানি আপনি সই করলেই সেটা বড় বসের অনুমোদন হিসেবে ধরা হয়। আর এই সামান্য একটা পিয়নের সামনে আপনি কেন এইসব কথা বলছেন? এই ঈশান, কফি দিয়েছিস, এখন বাইরে যা। তোর মতো ছোট লোকের সামনে এইসব কোটি টাকার হিসাব হবে না। কামরুলের কথায় সুমাইয়া আহমেদ ও সায় দিলেন। তিনি ঈশানকে ধমক দিয়ে বললেন এখনই বেরিয়ে যেতে, কিন্তু রায়ান সাহেব হুট করেই দাঁড়িয়ে পড়লেন। তার চেহারা রাগে লাল হয়ে গেছে। তিনি কামরুল ম্যানেজারের উপরে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন। কামরুল সাহেব, নিজের সীমা ছাড়াবেন না। এই কোম্পানিতে কে ছোট আর কে বড় সেটা ঠিক করবার দায়িত্ব আপনার না। আপনি যাকে এই মুহূর্তে অপমান করছেন সে হয়তো আপনার চেয়ে অনেক বেশি সচেতন। আর সুরাইয়া ম্যাম, আপনিও দেখছি ওনার কথায় সায় দিচ্ছেন। আপনাদের এই দম্ভই একদিন এই কোম্পানিকে ডুবাবে। রায়হান সাহেব, আপনি শান্ত হন। ও তো সাধারণ একজন কর্মচারী। আপনি কেন ওর জন্য এত বিচলিত হচ্ছেন? আমরা বরং প্রজেক্ট নিয়ে কথা বলি। রায়ান সাহেব আর কিছু বললেন না। তিনি ঈশানের দিকে তাকাতেই দেখলেন ঈশান খুব শান্তভাবে কফির কাপগুলো টেবিলে রাখছেন। ঈশানের চোখে কোনো রাগ নেই, বরং আছে এক গভীর করুণা। সে যখন সুরাইয়া আহমেদের সামনে কফির কাপটা রাখল, তখন সুরাইয়া আহমেদ ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিলেন। ঈশান নিঃশব্দে রায়ান সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতের ইশারায় রায়ান সাহেব বুঝতে পারলেন যে এখন তাকে একটা চরম সিদ্ধান্ত নিতে হবে। আমি কফি রেখে দিচ্ছি ম্যাম, আপনারা মিটিং চালিয়ে যান। তবে যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, যে প্রজেক্টের মালিকান নিয়ে আপনারা আজ এত গর্ব করছেন, সেই মালিকানার চাবিকাঠি কিন্তু খুব সাধারণ কোনো মানুষের কাছেও থাকতে পারে। আভিজাত্য দিয়ে প্রজেক্ট পাস হয় না ম্যাম, যোগ্যতা আর সততা দিয়ে হয়। তুই আবার জ্ঞান দিচ্ছিস? তোর কত বড় সাহস! রায়হান সাহেব, আপনি ওর স্পর্ধা দেখেছেন? ওকে আজই বের করে দেওয়া দরকার। রায়হান সাহেব এবার আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি টেবিলে থাকা কামরুল ম্যানেজারের ফাইলটা তুলে নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন। সুরাইয়া আহমেদ আর কামরুল ম্যানেজার দুজনেই পাথর হয়ে গেলেন। রায়হান সাহেব গর্জনে বললেন যে আজ থেকেই এই প্রজেক্ট তিনি বাতিল করা হলো। আর কামরুল সাহেব, আপনি এই মুহূর্তেই আপনার ব্যাগ গুছিয়ে অফিস থেকে বেরিয়ে যান। আপনাকে বরখাস্ত করা হলো। আর সুরাইয়া ম্যাম, আপনাকেও, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কেন একজন সাধারণ কর্মচারীর ওপরে আপনারা বারবার চড়াও হচ্ছেন তার জবাব আমাকে দিতে হবে। মা, তোমার স্বপ্নের প্রজেক্টটা আজ তোমার চোখের সামনেই টুকরো টুকরো হয়ে গেল। তুমি যাকে অভিশাপ দিচ্ছিলে, সেই ছেলেটার একটা চোখের ইশারায় আজ তোমার এত বছরের ক্যারিয়ার হুমকিতে পড়ল। তুমি কি এখনো বুঝতে পারছো না যে বিধাতা কার পক্ষে কথা বলছেন? রহস্যের পর্দা যেদিন পুরোপুরি সরে যাবে মা, সেদিন তুমি এই দামি অফিসে নিজেকে খুঁজে পাবে তো? ঈশান শান্ত পায়ে মিটিং রুম থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল রায়ান সাহেবের হাহাকার আর সুরাইয়া আহমেদের বুক ফাটানো কান্না। কামরুল ম্যানেজার নির্বাক হয়ে মাটিতে পড়ে থাকা ছিঁড়ে যাওয়া ফাইল কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। ক্ষমতার পালা বদল শুরু হয়ে গেছে, যা এই অফিসের কাউকেই আর আগের জায়গায় রাখবে না। করিডোর থমথমে অবস্থা। কামরুল ম্যানেজার তার ডেস্কের জিনিসপত্র গোছাচ্ছে আর অঝরে কাঁদছে। অফিসের বাকি সবাই ততষ্ট হয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। সুরাইয়া আহমেদ রায়ান সাহেবের কেবিনের সামনে দাঁড়িয়ে আছেন অনুমতির অপেক্ষায়, কিন্তু রায়ান সাহেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখন কারোর সাথে দেখা করবেন না। ঠিক সেই সময় ঈশান হাতে একটা ঝাড়ু আর বালতি নিয়ে সুরাইয়া আহমেদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই, বরং এক অন্যরকম অভিজাত্য ফুটে উঠেছে। এই যে কালনাগিনী, সব তোর জন্য হয়েছে। তুই যদি তখন ওখানে না আসতিস, যদি কামরুল সাহেবের সাথে ওই ঝামেলা না হতো, তবে রায়হান সাহেব আজ এমন চড়াও হতেন না। তুই জানিস তুই কি ক্ষতি করেছিস আমার এত বছরের ইজ্জত আজ মাটির সাথে মিশে গেছে। তোকে আমি আজ মেরেই ফেলবো। সুরাইয়া আহমেদ রাগের মাথায় ঈশানের কলার ধরতে গেলেন, কিন্তু তার হাত ঈশানের শার্ট ছোঁয়ার আগেই ঈশান খুব আলতো করে তার হাতটা সরিয়ে দিল। ঈশানের চোখে এখন আর সেই ভয়াতুর দৃষ্টি নেই। সেই সুরাইয়া আহমেদের চোখের দিকে এমনভাবে তাকালো যে সুরাইয়া আহমেদ এক মুহূর্তের জন্য শিউরে উঠলেন।
ঈশানের চাহনিতে এমন এক তেজ ছিল যা কেবল জন্মগত শাসকদের চোখেই থাকে। সে সোজা হয়ে দাঁড়ালো, তার কাঁধ এখন আর নিচু হয়ে নেই। ম্যাম, গায়ে হাত তোলার আগে দ্বিতীয়বার ভাববেন। আজ আপনার সময় খারাপ যাচ্ছে বলেই যে আপনি যার তার উপর চড়াও হবেন, এটা ঠিক নয়। আর আপনার ক্যারিয়ার আমার জন্য নয়, বরং আপনার অহংকারের জন্য ডুবেছে। আমি তো সামান্য একজন কর্মচারী। আমার কি সাধ্য যে আপনার মতো বড় ম্যামের ক্ষতি করি? তবে হ্যাঁ, পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আজ আপনি ওপরে আছেন, কাল হয়তো নিচে নেমে যাবেন। প্রকৃতি যখন বিচার করে তখন পালানোর পথ থাকে না। অফিসের বড় বড় অফিসাররাও অবাক হয়ে দেখলেন যে সাধারণ এক পিয়ন কিভাবে তাদের ডিপার্টমেন্টের হেডের সাথে চোখে চোখ রেখে কথা বলছে। ঈশানের গলার স্বর খুবই নিচু হলেও তাতে একটা ধমকের সুর ছিল। ঠিক তখনই কামরুল ম্যানেজার সেখান দিয়ে যাওয়ার সময় ঈশানকে ধাক্কা দিতে চাইল, কিন্তু ঈশান এক চুলও নড়ল না। উল্টে কামরুল নিজেই ধাক্কা খেয়ে পেছনে পড়ে গেল। ঈশান তার হাতের ফাইলগুলোকে ঠিক করে নিয়ে কামরুলের দিকে তাকালো। কিরে ফকিরের বাচ্চা, চাকরি খেয়েও শান্তি হয়নি, এখনও এখানে লেকচার দিচ্ছিস? তোর মালিককে গিয়ে বলিস কামরুল ম্যানেজারকে বের করা এত সহজ না। আমি দেখে নিব তোদের বড় বসকে। বড় বসকে দেখার ভাগ্য আপনার কোনোদিন হবে কিনা সন্দেহ আছে কামরুল সাহেব। তবে আপনি যে ফাইলগুলো নিয়ে এত অহংকার করছিলেন, সেই ফাইলের ভেতর আপনার জালিয়াতির সব প্রমাণ অলরেডি হেড অফিসে পৌঁছে গেছে। আপনি শুধু চাকরি হারাননি, আপনি আজ জেল খাটার প্রস্তুতি নিন। আপনার মতো দুর্নীতিবাজদের এই অফিসে কোনো জায়গা নেই। কামরুল ম্যানেজার চমকে উঠল। সে বুঝতে পারল না এই সাধারণ ছেলেটা জালিয়াতির কথা জানল কিভাবে। ঈশানের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে রায়ান সাহেবের কেবিনের দিকে এগিয়ে গেল। অফিসের পিয়ন হয়েও সে সরাসরি রায়ানের কেবিনে ঢুকে যাচ্ছে দেখে সবাই চিৎকার করে উঠল, কিন্তু ঈশান কারোর কথায় কান দিল না। সে দরজায় টোকা না দিয়েই ভিতরে ঢুকে পড়ল। সুরাইয়া আহমেদ বাইরে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে রইলেন। রায়ান, ফাইলগুলো কি চেক করেছো? কামরুলের সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ কি দেওয়া হয়েছে? আমি চাই না এই লোকটা একটা পয়সাও এই অফিস থেকে নিয়ে বের হতে পারে। আর শোনো, সুরাইয়া আহমেদকে এখনই কোনো নোটিশ দিও না। তাকে আরও কিছুদিন এই অফিসে জ্বলতে দাও। সে নিজের চোখে দেখুক সে কাকে অবহেলা করেছে। রায়ান সাহেব তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি ঈশানের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, সব কাজ হয়ে গেছে স্যার, আপনার নির্দেশ অনুযায়ী সব ব্যবস্থা করা হয়েছে। ঈশান রায়ানের টেবিলের উপরে রাখা দামি কলমটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। বাইরে থেকে কাচের দেওয়ালের ওপার দিয়ে সুরাইয়া আহমেদ ছায়ার মতো দেখতে পাচ্ছেন যে রায়ান সাহেব কারোর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তিনি ভাবছেন ভেতরে কি আছে। রায়ান সাহেব কার সামনে এত নত যেন হতে পারেন। মা, তুমি বাইরে দাঁড়িয়ে রহস্য খুঁজছো, তাই না? ভেতরের এই মানুষটা কে সেটা জানার জন্য তোমার মন ছটফট করছে, কিন্তু তুমি কল্পনাও করতে পারছো না যে এই মানুষটা তোমারই সেই অবহেলিত ছেলে। তোমার দামি ক্যারিয়ারের চেয়েও দামি একটা সত্য এখন এই দেয়ালের ভেতরে আছে। আজ এই অফিসের এসি রুমে বসে যখন আমি কলম ঘোরাচ্ছি, তখন তুমি বাইরে রোদে পুড়ে বিচার চাইছো। মা, আভিজাত্যের লড়াইটা কি এখন একটু কঠিন মনে হচ্ছে না? ঈশান কেবিন থেকে বেরিয়ে আসার আগে রায়ান সাহেবকে ইশারা করলো। রায়ান সাহেব দ্রুত বেরিয়ে এসে সবার সামনে ঘোষণা দিলেন যে অফিসের নতুন ডিরেক্টর আজ রাতেই তার দায়িত্ব বুঝিয়ে দেবেন এবং আপনাদের সবাই কাজের হিসাব তার কাছে আছে। ঈশান সবার সামনে দিয়ে হেলে দুলে স্টোর রুমের দিকে চলে গেল। তার প্রতিটা পদক্ষেপ এখন অফিসের বাকি সবার সামনে মনে ভয়ের সঞ্চার করছে। পুরো অফিসে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রায়ান সাহেবের কেবিনে থেকে ঈশান যখন বের হয়ে এলো, তখন তার হার্টের মধ্যে এক রাজকীয় ভাব ছিল। অফিসের বড় বড় কর্মকর্তারা যারা এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে ফিসফাস করছিল, তারা ঈশানের শান্ত তীক্ষ্ণ চাহনি দেখে দমে গেল। সুরাইয়া আহমেদ দ্রুত ঈশানের পথ আঁকলে দাঁড়ালেন। তার চোখে এখন রাগের চেয়ে কৌতূহলটা বেশি। এই শোন, ভেতরে কে ছিল? রায়হান সাহেব কার সাথে কথা বলছিলেন? আমি দেখলাম উনি কারোর সাথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তুই কি তাকে দেখেছিস? বল, কে সে?
ম্যাম, ভেতরে কে ছিল সেটা দিয়ে আপনার কি কাজ? আপনি তো নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলেন। রায়ান সাহেব কার সামনে মাথা নত করেন সেটা জানলে কি আপনার চাকরি ফিরে আসবে? কিছু রহস্য থাকাই ভালো ম্যাম। সব সত্য সহ্য করার ক্ষমতা সবার থাকে না। আপনি বরং আপনার ডেস্কে গিয়ে গুছিয়ে বসুন। হয়তো এটাই আপনার এই অফিসের শেষ কয়েক ঘন্টা। ঈশানের গলার স্বর এতই গম্ভীর আর আত্মবিশ্বাসী ছিল যে সুরাইয়া আহমেদ থমকে গেলেন। এই ছেলেটা কি সেই ঈশান যাকে তিনি ছোটবেলা থেকে চট থাপ্পড় দিয়ে বড় করেছেন? ঠিক সেই সময় অফিসের মেইন গেট দিয়ে শহরের নামকরা বিজনেস টাইকুল মিরাজ সাহেব হন্ততন্ত হয়ে ঢুকলেন। মিরাজ সাহেব এই কোম্পানির অন্যতম পার্টনার। তাকে দেখে অফিসের সবাই ততষ্ট হয়ে গেল। মিরাজ সাহেব সোজা ঈশানের দিকে এগিয়ে আসতে লাগলেন। তার চোখে মুখে পরম শ্রদ্ধা। তিনি ঈশানের সামনে এসে প্রায় হাত মেলাতে যাচ্ছিলেন। আরে আপনি এখানে? আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান। আমাদের সেই ডিলটা নিয়ে কথা বলা খুব দরকার ছিল। আপনি হঠাৎ গায়েব হয়ে গেলেন কেন? মিরাজ সাহেবের কথা শুনে আশেপাশে থাকা কর্মকর্তাদের চোখ চড়ক গাছ হয়ে গেল। সুরাইয়া আহমেদ তো প্রায় জ্ঞান হারানোর দশা। শহরের এত বড় একজন ব্যবসায়ী এই সস্তা পিয়নের সাথে ডিল নিয়ে কথা বলছে। ঈশান এক পলক মিরাজ সাহেবের দিকে তাকালো। তার চোখে তখন বরফ শীতল সংকেত। সে খুব শান্তভাবে নিজের হাতের ময়লা ফাইলটা একটু উঁচু করলো। মিরাজ সাহেব, আপনি হয়তো ভুল করছেন। আমি এই অফিসের সাধারণ একজন কর্মচারী। আপনি যে ডিলের কথা বলছেন সেটা বোধহয় অন্য কারোর সাথে। আমি তো এখানে শুধু ফাইল আনা নেওয়া করি। আপনি রায়ান সাহেবের সাথে কথা বলতে পারেন, উনি ভেতরেই আছেন। মিরাজ সাহেব ঈশানের চোখের ইশারা দেখে মুহূর্তেই বুঝে গেলেন যে তিনি ভুল সময়ে ভুল জায়গায় সত্যিটা বলে ফেলেছেন। ঈশান যে নিজের পরিচয় গোপন করে এখানে আছে সেটা তিনি আগে শোনেনি। মিরাজ সাহেব দ্রুত নিজেকে সামলে নিলেন এবং শুকনো একটা হাসি দিলেন। ও, আমি সত্যি দুঃখিত। আপনার সাথে আমার চেনা একজনের চেহারার খুব মিল আছে। আমি আসলে বিভ্রান্ত হয়ে গেছিলাম, ক্ষমা করবেন। রায়ান সাহেব কি ভিতরে? আমি ওনার সাথে কথা বলতে এসেছি। মিরাজ সাহেব দ্রুত রায়ানের কেবিনের দিকে ঢুকে পড়ল। সুরাইয়া আহমেদ বাকিরা হাঁফ ছেড়ে বাঁচল। তারা ভাবলো হয়তো সত্যি চেহারার মিলের কারণে এমন হয়েছে, কিন্তু সুরাইয়া আহমেদ মনের ভেতরে খটকাটা রয়েই গেল। তিনি ঈশানের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ঈশান তখন নিজের পকেট থেকে একটা খুব দামি রুমাল বের করে হাত মুছল। রুমালটা এক কোণে সোনার সুতোয় লেখা আছে এসকেপ। সুরাইয়া আহমেদ নজরে সেই রুমালে পড়তেই তার বুকটা ধক করে উঠল। এসকে মানে কি? স্কাইলাইন গ্রুপ এর মালিক সংক্ষিপ্ত নাম। মা, তুমি ওই রুমালটার দিকে তাকাচ্ছ তাই না? ভাবছো এই দামি রুমাল এই ছেলের কাছে এলো কিভাবে? হয়তো ভাবছো আমি এটা চুরি করেছি। তোমার মনে কখনো এই প্রশ্নটা আসবে না যে কেন শহরের বড় বড় মানুষরা আমাকে দেখে থমকে যায়? তুমি আজও বিশ্বাস করতে পারছো না যে তোমার অবহেলার পাত্রটি আসলে এই শহরের ভাগ্য বিধাতা। আজ রাতে যখন নতুন ডিরেক্টরের নাম ঘোষণা হবে তখন তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তবে সেই উত্তরটা কি তুমি সইতে পারবে মা? ঈশান সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। অফিসের সাধারণ কর্মচারীদের জন্য লিফট ব্যবহার নিষেধ, কিন্তু ঈশান আজ সবার সামনে দিয়ে লিফটে উঠে পড়ল। কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না। লিফটের দরজা যখন বন্ধ হচ্ছিল তখন ঈশান সুরাইয়া আহমেদের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। সেই হাসিতে কোনো ঘৃণা ছিল না, ছিল এক ভয়ঙ্কর সত্যের হাতছানি। সুরাইয়া আহমেদ নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপতে লাগলেন। তার মনে হচ্ছে আজ কোনো বড় তুফান আসতে যাচ্ছে, যা তার সাজানো সংসার আর ক্যারিয়ার সব লণ্ডভণ্ড করে দেবে। মা, বাতাসের গন্ধ কি পাচ্ছ? এই গুমোট গরমেও আজ কেমন একটা ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আজ অফিসের বড় বড় টেবিলগুলোতে ফাইল নয়, বরং মানুষের কপাল থেকে ঝরা দুশ্চিন্তার ঘাম জমছে। তুমি হন্যে হয়ে রায়ান সাহেবের পিছু পিছু ঘুরছো একটা জবাবের আশায়, অথচ তোমার সেই জবাব এই করিডোরের ধুলোবালিতেই মিশে আছে। তুমি বড় সাহেবকে দেখতে চাইছো,
তোমার সবটুকু ইজ্জত দিয়ে যাকে তুষ্ট করতে চাইছো সে কিন্তু তোমার খুব কাছেই দাঁড়িয়ে আছে। মা, চোখে চশমাটা কি আজ একবারও পরিষ্কার করে দেখবে, নাকি অন্ধ অহংকারী নিজের পতনটা স্বচক্ষে দেখবে? অফিসের পরিবেশ এখন টকবক করে ফুটছে। চারিদিকে ফিসফাস। আজই সেই মাহেন্দ্রক্ষণ স্কাইলাইন গ্রুপের রহস্যময় মালিক আজ তার নতুন ডিরেক্টর বোর্ড গঠন করবেন এবং অফিসের ভেতরে থাকা কিছু জঞ্জাল পরিষ্কার করবেন। সবাই যখন মিটিং রুমের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন ঈশান স্টোর রুম থেকে একটা কালো লেদার ব্যাগ নিয়ে বের হয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে এখন কোনো পিছুটান নেই। অফিসের দাপুটে বড় বাবুরা যখন তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল, তখন ঈশান কারোর জন্য রাস্তা ছেড়ে দিল না। উল্টো তার গায়ের ধাক্কায় একজন সিনিয়র অফিসার পিছিয়ে পড়লেন। এই শুক্রা, দেখে চলতে পারিস না? রাস্তা কি তোর বাপের? তোকে তো আজ ঘাড় ধাক্কা দিয়ে বের করার কথা ছিল, এখনো কেন অফিসের ভিতরে গুড়গুড় করছিস? রাস্তা কার সেটা একটু পরেই টের পাবেন সাহেব। আর ঘাড় ধাক্কা দেওয়ার মতো অফিসে কার আছে? আর ঘাড় ধাক্কা দেওয়ার মতো হাত এই অফিসে কার আছে সেটাও আজ পরীক্ষা হয়ে যাবে। আপাতত নিজের ফাইলটা সামলান, যাতে একটু পরে ওটা আপনার কাজে লাগে যখন নিজের সিটটা বাঁচাতে দৌড়াদৌড়ি করবেন। ঈশানের এমন ধারালো কথা শুনে অফিসার থমকে গেলেন। সাধারণ এক কর্মচারীর চোখে এমন আগুন তিনি আগে কখনো দেখেননি। ঠিক সেই মুহূর্তে অফিসের লাউঞ্জে একটা শোরগোল পড়ে গেল। একদল পুলিশ এবং অডিট অফিসার অফিসে ঢুকে পড়ছেন। তাদের নেতৃত্বে আছে খোদ সিটি কমিশনার সুরাইয়া আহমেদ। বুক ধরফরানি নিয়ে সামনে এগিয়ে এলেন। তিনি ভাবলেন হয়তো মিটিংয়ের কোনো নিরাপত্তায় খতিয়ে দেখার জন্য তারা এসেছেন। কমিশনার সাহেব, আপনারা কি বড় সাহেবের প্রোটোকলের জন্য এসেছেন? আমরা কি মিটিং শুরু করতে পারি? বড় সাহেবের প্রোটোকল নয় মিসেস সুরাইয়া, আমরা এসেছি এই অফিসের কিছু ফাইল এবং পার্সোনাল কেবিল সার্চ করতে। আমাদের কাছে উপর থেকে সরাসরি অর্ডার আছে যে এই অফিসের ভেতর বড় কোনো জালিয়াতি চলছে। আপনার নামও কিন্তু এই লিস্টে আছে। সুরাইয়া আহমেদ পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি কাঁপা গলায় বললেন যে এটা নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কামরুল ম্যানেজারকে তারা রায়ান সাহেব অলরেডি বের করে দিয়েছেন। তবে কেন আবার পুলিশ? কমিশনার সাহেব কোনো কথা না বলে সরাসরি ঈশানের দিকে তাকালেন। ঈশান তখন ভিড়ের এক কোণে দাঁড়িয়ে খুব নিরাসক্তভাবে নখ পরিষ্কার করছিলেন। কমিশনার সাহেব ঈশানের কাছে গিয়ে কুর্নিশ করার মতো করে দাঁড়ালেন, কিন্তু ঈশান খুব সূক্ষ্মভাবে তার হাত দিয়ে ইশারা করল সাধারণ মানুষের মতো থাকতে। কমিশনার সাহেব গলা পরিষ্কার করে সুরাইয়া আহমেদের দিকে ফিরলেন। আমাদের কাছে খবর আছে এই অফিসের একজন পিয়ন কাম অ্যাসিস্ট্যান্টের কাছে নাকি সব প্রমাণ আছে। ঈশান সাহেব কোথায়? আপনি কি ঈশান সাহেব? এই অপদার্থ ছেলেটার কাছে প্রমাণ? ও তো নিজের নামেই ঠিক মতো সই করতে পারে না। কমিশনার সাহেব, আপনারা ভুল করছেন। ও আমারই ছেলে। আমি জানি ও কতটা অযোগ্য। ওর কাছে কোনো ফাইল থাকার প্রশ্নই ওঠে না। মা, অযোগ্য মানুষরাই কিন্তু অনেক সময় যোগ্যদের মুখোশ খুলে দেয়। কমিশনার সাহেব, আপনি যে ফাইলগুলো খুঁজছেন সেগুলো আমার এই সাধারণ কালো ব্যাগের ভেতরেই আছে। এখানে কামরুল সাহেব এবং এই সেকশনের আরও অনেকের অবৈধ লেনদেনের সব তথ্য আছে। ম্যাম যে বললেন আমি অযোগ্য, সেটা হয়তো সত্যি, কারণ যোগ্য হতে হলে তো আগে নীতি নৈতিকতা বিসর্জন দিতে হয়। ঈশান ব্যাগ থেকে একটা হার্ড ড্রাইভ আর কিছু ফাইল বের করে কমিশনারের হাতে দিল। সুরাইয়া আহমেদ চিৎকার করে বলতে চাইলেন যে এগুলো চাল, কিন্তু রায়হান সাহেব ঠিক তখনই মুহূর্তে লাউঞ্জে এসে দাঁড়ালেন। তার হাতে একটা দামি স্মার্ট ওয়াচ, যা থেকে নীল রঙের একটা হলোগ্রাম লাইট বের হচ্ছে। রায়হান সাহেব খুব শক্ত গলায় বললেন যে এই মিটিং এখনই শুরু হবে এবং যারা অপরাধী তারা এই বিল্ডিং থেকে বের হতে পারবে না। রায়হান সাহেব, এই ছেলেটা মিথ্যা বলছে। ও নিশ্চয়ই আমাদের অফিসের গোপন নথিপত্র চুরি করেছে। ওকে এখনই অ্যারেস্ট করুন। মিসেস সুরাইয়া, চুপ করুন। আপনি জানেন না আপনি কার বিরুদ্ধে কথা বলছেন। যার নির্দেশে আজ এই পুলিশ এখানে এসেছে তিনি আজ এই মিটিংয়ের সভাপতিত্ব করবেন। ঈশান, আপনি কি প্রস্তুত? ঈশান তার হাতের ময়লা ঘড়িটা খোলা ডাস্টবিনে ফেলে দিল। তারপর সে নিজের শার্টের হাতা দুটো গুটিয়ে সুরাইয়া আহমেদের চোখের দিকে তাকালো।
সে চোখে আজ কোনো কান্না নেই, আছে শুধু বিচারকের কাঠিন্য। সে ধীর পায়ে কনফারেন্স রুমের দিকে হাঁটতে শুরু করলো। মজার বিষয় হলো আজ তার কেউ তাকে বাধা দিল না। সুরাইয়া আহমেদ দেখলেন পুলিশ অফিসার ঈশানের পেছনে পেছনে গার্ড অফ অনারের মতো করে হেঁটে যাচ্ছে। তার মনের ভেতরে কি ভয়ঙ্কর বিদ্যুৎ খেলে গেল। তবে কি তার ছেলেই সেই রহস্যময় অধিপতি? মা, রহস্যের শেষ অঙ্কে তোমাকে স্বাগতম। তুমি আজ নিজের চোখে দেখবে যাকে তুমি দয়া করে চাকরি দিয়েছিলে, তার দয়াতেই আজ তুমি নিঃশ্বাস নিচ্ছ। আজ রাতে যখন আমি ওই মেইন চেয়ারে বসবো, তখন তোমার সব আভিজাত্য কি আমার পায়ের ধুলো ঝাড়ার রুমাল হতে পারবে? খেলাটা এখন ব্যক্তিগত হয়ে গেছে মা, তৈরি থেকো। ঈশান কনফারেন্স রুমের বিশাল দরজাটায় লাথি মেরে খুলে ভেতরে ঢুকে পড়ল। বাইরে থাকা সুরাইয়া আহমেদ এবং পুরো অফিসে থরথর করে কাঁপতে লাগলো। আজ রাতে শহর দেখবে এক নতুন ঈশানকে, যে শুধু অবহেলিত ছেলে নয়, বরং এক বিশাল সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট। মা, তুমি দরজার উপাশে দাঁড়িয়ে কেন কাঁপছো? কিছুক্ষণ আগেও তো তোমার কণ্ঠস্বরে পুরো অফিস থরথর করে কাঁপতো। তোমার হাই হিলের শব্দ শুনলে পিয়ন থেকে শুরু করে বড় অফিসাররা তটস্থ হয়ে যেত। আজ সেই তুমি কিনা এক পা ভেতরে ফেলার সাহস পাচ্ছ না? মা, জীবনের সব থেকে বড় নাটকটা এখন এই চার দেয়ালের ভেতরে মঞ্চস্থ হতে যাচ্ছে। তুমি সব সময় বলতে আমার মতো ছেলের জায়গা নাকি ডাস্টবিনে। আজ চেয়ে দেখো মা, ওই ডাস্টবিন থেকে উঠে আসা ছেলেটার জন্য এই রাজপ্রাসাদ সম অফিসটা আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আভিজাত্য দিয়ে তুমি অনেক কিছু কিনেছিলে, কিন্তু নিজের সন্তানের বিশ্বাসটা কিনতে পারোনি। কনফারেন্স রুমের ভেতরটা অত্যন্ত সাজানো। বিশাল ওক কাঠের টেবিলের চারপাশে বসে আছেন দেশের ভাগা ভাগা সব ডিরেক্টর। সবার সামনে ফাইল সাজানো। রায়ান সাহেব প্রধান চেয়ারটির পাশে অত্যন্ত শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই সময় ঈশান ধীর পায়ে ভেতরে ঢুকলো। তবে তার গায়ে এখন আর সেই ধুলোমাখা শার্ট নেই। সে তার গায়ের সাধারণ শার্টটা খুলে ফেলে ভেতরে থাকা দামি ব্র্যান্ডের সাথে শার্টের হাতে দুটো ভাঁজ করে নিল। তার কবজিতে ঝলঝল করছে সেই বিরল ঘড়ি, যা দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে। রায়হান সাহেবের ঈশানের কাছে গিয়ে মাথা সামান্য ঝুঁকিয়ে দিলেন। স্যার, নতুন প্রজেক্টের সব ডিটেইল এবং অডিট রিপোর্ট টেবিলে রাখা আছে। আপনার জন্য সবাই অপেক্ষা করছেন। আমরা কি এখন চূড়ান্ত ঘোষণাটা দেব? অপেক্ষা যখন তারা এত বছর করেছে, তখন আরও কয়েক মিনিট করুক রাইয়ান। আমাদের কিছু গেস্টকে তো এখনও ভেতরে আনা হয়নি। মা, মানে মিসেস সুরাইয়া আহমেদ, আপনি কি বাইরেই দাঁড়িয়ে থাকবেন? ভেতরে আসুন। আপনার সেকশনের হিসাব নিকাশ তো আজ আপনাকেই বুঝিয়ে দিতে হবে। সুরাইয়া আহমেদ কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলেন। তার সাথে আরও কয়েকজন সিনিয়র অফিসার ছিলেন, যারা ঈশানকে প্রতিনিয়ত অপমান করত। তারা যখন দেখলেন রায়ান সাহেব ঈশানের সামনে বিনম্রভাবে দাঁড়িয়ে আছেন, তখন তাদের মনে হলো যেন চারপাশটা অন্ধকার হয়ে আসছে। সুরাইয়া আহমেদ টেবিলে হাত দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তিনি ঈশানের চোখের দিকে তাকাতে পারছেন না, কারণ সেই চোখ এখন আর সেই মমতা নেই, আছে শুধু এক শীতল আগুন। ঈশান, মানে স্যার, এসব কি হচ্ছে? রায়হান সাহেব কেন তোমাকে স্যার বলছে? তুমি তো এই অফিসের সাধারণ একটা ছেলে ছিলে। তুমি এত বড় বড় ডিরেক্টরদের সাথে কেন টেবিলে বসে আছো? সাধারণ ছেলে হওয়াটা কি কোনো অপরাধ ছিল মা? নাকি তোমার আভিজাত্যের পাল্লায় আমার রক্তটা সস্তা হয়ে গিয়েছিল? রায়ান সাহেব আমাকে স্যার বলছেন কারণ এই পুরো বিল্ডিং, এই ফার্নিচার, এমনকি আপনি যে দামি শাড়িটা পরে আজ আমাকে অপমান করছিলেন, সেই শাড়িটার প্রতিটি সুতো আমার উপার্জিত টাকায় কেনা। আমি সেই মালিক যাকে আপনি দেখার জন্য আজ পাগলের মতো ছটফট করছিলেন, যাকে তুষ্ট করতে আপনি কামরুল ম্যানেজারের সাথে হাত মিলিয়েছিলেন। মা, অবাক হচ্ছ? যার অস্তিত্ব তুমি ডাস্টবিনে ফেলেছিলে, আজ সেই অস্তিত্বের ওপরেই তোমার জীবন নির্ভর করছে। কনফারেন্স রুমের পিনপতন নীরবতা। সুরাইয়া আহমেদ ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন।
তার মনে হলো তার চারপাশে বাতাস শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই ঈশান টেবিলের ওপরে একটা লাল রঙের ফাইল ছুঁড়ে মারল। ফাইলটা সজোরে সুরাইয়া আহমেদের সামনে গিয়ে পড়ল। ঈশানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আক্রমণাত্মক সুরে কথা বলতে শুরু করলো। এই ফাইলে আপনার গত 5 বছরের সব কীর্তি লেখা আছে মিসেস সুরাইয়া। আপনি আপনার প্রমোশনের জন্য কতগুলো ভুল প্রজেক্টে সই করেছেন, কোম্পানির কত কোটি টাকা লোপাট করেছেন, সব প্রমাণ এখানে আছে। আপনার কি মনে হয়েছিল আমি স্টোর রুমে বসে ধুলোবালি পরিষ্কার করছিলাম? না মা, আমি আপনার আর কামরুলদের মতো জঞ্জাল পরিষ্কার করার নীল নকশা তৈরি করছিলাম। আজ বড় বস হিসেবে আমার প্রথম সিদ্ধান্ত, সুরাইয়া আহমেদকে এই মুহূর্তে এই কোম্পানি থেকে বরখাস্ত করা হলো। শুধুমাত্র সম্পর্কের খাতিরে আপনাকে জেলের বদলে ফুটপাতে মুক্তি দিলাম। ঈশান, তুমি কি নিজের মাকে রাস্তায় নামিয়ে দেবে? আমি তো তোমার কেরিয়ারের জন্যই এত কিছু করেছি। তুমি জানো না আমি কত কষ্ট করেছি তোমাকে বড় করতে? আজ তুমি ক্ষমতায় এসে নিজের জন্মদাত্রীকে এভাবে অপমান করছো। মা, ক্যারিয়ারের অজুহাত দিও না। তুমি কষ্ট করেছো নিজের লালসার জন্য, আমার জন্য নয়। আমার কষ্টের সময় তো তুমি অফিসে পার্টি করতে ব্যস্ত ছিলে। আজ থেকে আপনি এই অফিসের কেউ নন। আপনার আইডি কার্ড আর দামি ফোনটা টেবিলে রেখে এখনই বেরিয়ে যান। আমার গার্ডরা আপনাকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আর শোনো মা, যাওয়ার সময় দেখে যেও তোমার সেই অযোগ্য ছেলেটা আজ কার কার ভাগ্য বদলে দেয়। সুরাইয়া আহমেদ অশ্রুসিক্ত চোখে নিজের আইডি কার্ডটা টেবিলের উপরে রাখলেন। তিনি বুঝতে পারলেন আজ আর কোনো নাটক কাজ করছে না। তিনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন অফিসের প্রতিটা কর্মচারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখছিল এক দাম্ভিক ম্যামের পতন। ঈশান চেয়ারে হালান দিয়ে বসল। তার চোখে এখন আর কোনো হাহাকার নেই, আছে শুধু এক শান্ত বিজয়ের ছটা। রায়ান সাহেব হাসি মুখে ঈশানের দিকে তাকালে ঈশান তার কলমটা দিয়ে ফাইলে সই করল। রায়ান, আজ অফিসের সবার স্যালারি ডাবল করে দাও। যারা আমাকে সাধারণ পিয়ন ভেবে ভালো ব্যবহার করেছিল তাদের প্রত্যেকের প্রমোশন লেটার কাল সকালের মধ্যে টেবিলে চাই। আর যারা অপমান করেছিল তাদের লিস্টটা আমার কাছে পাঠাও। আজ থেকে এই অফিসে শুধু যোগ্যতাই কথা বলবে, আভিজাত্য নয়। রহস্যের পর্দা সরে গেছে রায়ান, এখন শুরু হবে নতুন এক সাম্রাজ্য। কনফারেন্স রুম থেকে বেরিয়ে ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অফিসের সবার স্তব্ধ চাহনি আর রায়হানের হাজারো প্রশ্নের পিছনে ফেলে সে সোজা নিচে নেমে এলো। তার আজ খুব একা লাগছে। ক্ষমতার এই বিজয় যেন তাকে ভেতর থেকে আরও ফাঁপা করে দিয়েছে। নিজের দামি স্পোর্টস কারটা স্টার্ট দিয়ে সে ঝড়ের গতিতে শহরের রাস্তা ধরে ছুটে চলতে লাগলো। বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে। পিচঢালা রাস্তা এখন আয়নার মতো চকচক করছে। ঈশানের মাথায় তখন মায়ের সেই কান্নারত মুখটা বারবার ভেসে উঠছিল। মানসিক অস্থিরতার কারণে তার পায়ের চাপ অ্যাক্সেলেটরের উপরে বেড়ে গেল। এই শহর, এই গাড়ি, এই সাম্রাজ্য সবই তো হলো, কিন্তু দিন শেষে আমি আজও সেই একা। মা নেই, আপন বলতে কেউ নেই। কি হবে এই অঢেল টাকা দিয়ে? হঠাৎ করেই মোড় ঘোরার সময় একটা মেয়ে সাইকেল নিয়ে ঠিক আমার গাড়ির সামনে চলে এলো। আমি প্রাণপণ চেষ্টা করলাম ব্রেক কষতে, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। একটা বিকট শব্দে মেয়েটা ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ল। আমার বুকটা ধক করে উঠল। এ আমি কি করলাম? ঈশান দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে গেল মেয়েটির কাছে। মেয়েটির নাম আনিকা। সে রাস্তার পাশে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার সাইকেলটা দুমড়ে মুচড়ে গেছে। আনিকার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঈশান তাকে হাত ধরে তুলতে গেলে আনিকা ঝাড়ি দিয়ে তার হাত সরিয়ে দিল। তার চোখে এখন আগুনের মতো রাগ। এই যে মিস্টার বড়লোক, চোখে কি চশমা নেই নাকি রাস্তাটা আপনার বাপের কেনা? এইভাবে পাগলের মতো গাড়ি চালাচ্ছেন কেন? গরিবের জীবন কি আপনার কাছে সস্তা ফুটবল মনে হয় যে যখন খুশি লাথি মেরে উড়িয়ে দেবেন? দেখুন আমার সাইকেলটার কি অবস্থা করেছেন। এই সাইকেলটা দিয়ে আমি টিউশনি করাতে যাই, আমার সংসার চলে এটা দিয়ে। দেখুন, আমি সত্যিই দুঃখিত। আমি একটু অন্যমনস্ক ছিলাম। আপনার যা লস হয়েছে আমি তার ডাবল ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। আপনি প্লিজ শান্ত হন। আপনার ক্ষতটা আগে দেখা দরকার। চলুন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। টাকা
সব কিছু কি আপনাদের টাকার উপর চলে? আপনি ভাবছেন কয়েকটা নোট ছুঁড়ে দিলেই আমার ব্যথা কমে যাবে? আপনার এই দামি গাড়ি আর আপনার এই অহংকার আমার পায়ের ধুলোর সমান। হসপিটালে আমাকে একা যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আপনাদের মতন বড়লোকদের সাহায্য নেওয়ার চেয়ে মরে যাওয়াও ভালো। যারা মানুষের জীবনের চেয়ে নিজের গতিকে বড় মনে করে, তারা কোনোদিন মানুষের মূল্য বুঝবে না। আনিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়ালো। তার ভাঙা সাইকেলটা টেনে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। ঈশান অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আজ সারাটা দিন তাকে সবাই ভয় পেয়েছে, শ্রদ্ধা করেছে, কেউ বা ঘৃণাও করেছে তার ক্ষমতার জন্য। কিন্তু এই মেয়েটা তাকে সোজাসুজি মুখের ওপরে সত্য কথা বলে দিল। ঈশানের মনে হলো এই প্রথম কেউ তাকে বড়লোক বলে গালি দিলেও সেটা তার কানে সুরের মতো বাজলো। আনিকার অবজ্ঞা তাকে সেই পুরনো ঈশানের কথা মনে করিয়ে দিল। শোনো মেয়ে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাইছি কোনো করুণা থেকে নয়, বরং একজন মানুষ হিসেবে। তোমার নাম কি? আর এই সাইকেলটা ঠিক করার বা নতুন একটা কেনার দায়িত্ব আমার। অন্তত একটা কার্ড তো রাখো, যাতে তুমি পরে যোগাযোগ করতে পারো। আমার নাম আনিকা, আর আপনার ওই কার্ড পকেটে রাখুন। আমি কারোর দয়া নেই না। আজ থেকে আপনি ঋণী রইলেন একজন সাধারণ মেয়ের কাছে। যদি কোনোদিন মানুষ হতে পারেন তবে হয়তো আবার দেখা হবে, তবে আশা করি আপনার সাথে আর কোনোদিন দেখা না হওয়াই ভালো। আনিকা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল। ঈশান মাঝ রাস্তায় দাঁড়িয়ে সেই রিক্সার দিকে তাকিয়ে রইল। তার হাতে থাকা দামি কার্ডটা সে মুচড়ে পকেটে পড়ল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা দিল। রহস্যময় এই জীবনে আনিকা যেন এক নতুন বাধা হয়ে এলো ওর কাছে। যে ছেলেটি আজ নিজের মাকে হারিয়েছে, সে কি এত অপরিচিতার মাঝে নতুন কোনো জীবনের সন্ধান পাবে? আনিকা, অদ্ভুত নাম। সবাই আমার ক্ষমতা দেখে পালায়, আর তুমি আমার চোখের দিকে তাকিয়ে আমায় শাসন করলে। মা আমাকে অবহেলা করেছে আমার দারিদ্র্যের জন্য, আর তুমি আমাকে অবহেলা করলে আমার বৃত্তের জন্য। বিচিত্র এই পৃথিবীর হিসাব। রায়ানকে বলতে হবে এই মেয়েটার খোঁজ নিতে। যে আমার সাথে পাল্লা দিয়ে কথা বলতে পারে, তাকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। ক্ষমতার এই খেলায় আজ এক নতুন প্রতিদ্বন্দ্বীর প্রবেশ ঘটল। অফিসের সেই ঝড় সামলে ঈশান এখন নিজেকে একটু সময় দিতে চাইছে, কিন্তু নিয়তি তাকে বারবার এক জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। পরদিন বিকেলে ঈশান খুব সাধারণ পোশাকে একটা রাস্তার ধারে সস্তা চায়ের দোকানে দাঁড়িয়েছিল। সে নিজের মনেই ভাবছিল কিভাবে সুরাইয়া আহমেদকে শিক্ষা দেওয়া যায়। ঠিক তখনই সাইকেলের বেল বাজিয়ে হন্তদন্ত হয়ে আনিকা সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তায় একটা গর্তে চাকা পড়ে আনিকার সাইকেলের চেনটা কেটে গেল এবং সে সরাসরি ঈশানের উপরে গিয়ে পড়ল। ঈশানের হাতের গরম চা তার নিজের দামি হাতঘড়ি আর শার্টের উপরে চলকে পড়ল। আরে আপনি কি আমার পিছু নিচ্ছেন নাকি? যেখানেই যাই সেখানেই আপনি মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন কেন? দেখুন, আপনার গায়ের ওপর পড়ার কারণে আমার সাইকেলটার চেনটা আবার ছিঁড়ে গেল। আপনি কি মানুষ নাকি রাস্তার কোনো ল্যাম্প পোস্ট? অদ্ভুত তো, আপনি আমার উপর এসে পড়লেন, আমার শার্টটা গরম চায়ে নষ্ট করলেন, আর উল্টো আমাকেই বকছেন। আপনার কি চোখের মাথা খেয়েছেন? গর্তটা কি দেখতে পাননি? আর আমি আপনার পিছু নেব কোন দুঃখে? আমার কি আর কোনো কাজ নেই? কাজ তো আপনার ওই গাড়ি চালিয়ে মানুষকে ধাক্কা দেওয়া। এখন বড় বড় কথা বলবেন না, চেনটা ঠিক করে দিন। আমার টিউশনির সময় হয়ে যাচ্ছে, দেরি হলে ওই পিচ্চিটা আবার কান্নাকাটি করবে, আর ওর মা আমার বেতন কেটে রাখবে। তাড়াতাড়ি করুন। ঈশান জীবনে কোনোদিনও নিজের হাতে কাজ করেনি, অথচ আজ এই রাস্তায় দাঁড়িয়ে তাকে নোংরা চেইন ঠিক করতে হচ্ছে। সে যখন চেইনটা লাগাতে গেল, তার হাতে কালি লেগে একাকার। আনিকা পাশে দাঁড়িয়ে সামনে জ্ঞান দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। ঈশান যখন চেইনটা ঠিক করে উঠে দাঁড়ালো, আনিকা কোনো ধন্যবাদ না দিয়েই ব্যাগটা পিঠে নিয়ে সাইকেলে উঠে পড়ল। তবে যাওয়ার আগে সে ঈশানের কপালে লেগে থাকা কালি দেখে হো হো করে হেসে উঠল এবং বলল, আপনাকে এখন একদম একটা কয়লা চোরের মতো লাগছে। ঈশান অবাক হয়ে নিজের রিফ্লেকশনে তাকিয়ে দেখল তার চেহারার দশা। তার খুব রাগ হওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন সে নিজেও একটু হাসল। মেয়েটা কি আসলেই পাগল নাকি অনেক বেশি সাহসী? রায়ান যদি এখন আমাকে এই অবস্থায় দেখতো তবে হার্ট অ্যাটাক করতো। কিন্তু আনিকার এই বোকামিগুলো কেন যেন আমার ভালো লাগছে। সে জানেই না সে কার সাথে কথা বলছে।
এই যে আমাকে কয়লা চোর বলল, এটা শোনার জন্য বোধহয় ভাগ্যের দরকার হয়। কয়েকদিন পর ঈশান তার কোম্পানির একটি চ্যারিটি প্রোগ্রামে গেস্ট হিসেবে গিয়েছে। সেখানে অনেক এতিম বাচ্চাদের খাবার দেওয়া হচ্ছে। হঠাৎই সেই ভিড়ের মধ্যে দেখলো আনিকা বাচ্চাদের সাথে বসে সামনে ঝগড়া করছে কে বেশি খাবার পাবে তাই নিয়ে। আনিকা একটা বাচ্চার হাত থেকে লেগ পিস কেড়ে নিয়ে বলছে যে আমি বড়, তাই এটা আমি খাবো। ঈশান দূর থেকে এই দৃশ্য দেখে নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ধীর পায়ে আনিকার সামনে গিয়ে দাঁড়ালো। ছি, বাচ্চাদের খাবার কেড়ে নিতে লজ্জা করে না আপনার? আপনি কি খুব বেশি কৃপণ নাকি আসলে খুব ক্ষুধার্ত? এই যে ম্যাম, আপনি চাইলে আমি আপনাকে 1 কেজি লেগ পিস কিনে দিতে পারি। বাচ্চাদের সাথে এমন করা কি আপনাকে মানায়? আপনি আবার কেন? আপনি কি এই এতিমখানার পাহারাদার নাকি? আর শুনুন, এটা কেড়ে নেওয়া না, এটাকে বলে অধিকার আদায়। এই বাচ্চাটা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি নাকি একটা পুরো লেগ পিস খেতে পারবো না, আর টাকা দিয়ে কিনতে হবে না। ফ্রি খাবারের মজাই আলাদা। আপনি কি এখানে শুধু আমার ভুল ধরতে আসেন? যান গিয়ে নিজের গাড়ি পরিষ্কার করুন। আমি এখানে গাড়ি পরিষ্কার করতে আসিনি আনিকা, আমি এসেছি আপনাদের মতো পেটুকদের তদারকি করতে। আপনি যদি জানতেন এই খাবারগুলো কার টাকায় কেনা, তবে হয়তো আপনার গলায় আটকে যেত। তবে আপনার এই বোকামি দেখে আমার মনে হচ্ছে আভিজাত্যের ভোজ সবার চেয়ে আপনার এই কারাকারি অনেক বেশি আসল। আনিকা যখন জানতে পারলো না যে এই পুরো আয়োজনটা ঈশানের, তখন সে আবারও তার সেই পুরনো অ্যাটিটিউড নিয়ে উঠে দাঁড়ালো। সে ঈশানের দিকে আঙুল উঁচিয়ে বলল, আপনি নিজেকে খুব বড় কেউ ভাবেন, তাই না? কিন্তু মনে রাখবেন, মানুষের মনটা বড় হতে হয়। আপনি যদি কোনোদিন আমাদের মতো সাধারণ মানুষের জীবন বুঝতে পারেন, তবেই বুঝবো আপনি আসল মানুষ। ঈশান তখন আনিকার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। তার মনে হলো এই মেয়েটাই হয়তো তাকে সেই হারানো শৈশব আর সাধারণ জীবনে স্বাদ দিতে পারবে। কিন্তু রহস্যের জাল আরও গভীর হচ্ছে। অফিসের ম্যাম সুরাইয়া আহমেদ যখন আনিকার কথা জানতে পারবে, তখন কি হবে? মা, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। যে ছেলেকে তুমি একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজ তার ক্ষমতার ভাগ পেতে তুমি মায়ার জাল বিছিয়েছ। তুমি ভেবেছো ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে তোমার ভাইয়ের মেয়ে ইলার সাথে বিয়ে দিবে, এই বিশাল সাম্রাজ্য নিজের দখলে নেবে। তোমার চোখে আজও আমি সেই ছোট্ট ঈশান, যাকে তুমি যা বোঝাতে তাই বুঝতাম। কিন্তু মা, তুমি ভুলে গেছো যে আগুনের উপর দিয়ে তুমি আমাকে হাঁটিয়েছ। সেই আগুনেই আজ তোমার সব ষড়যন্ত্র ছাই হয়ে যাবে। আজ রাতে এই বাড়িতে উৎসব হবে ঠিকই, কিন্তু সেই উৎসবের শেষটা তোমার কল্পনার বাইরে হবে। সুরাইয়া আহমেদ বিশাল বাংলো আজ আলোয় ঝলমল করছে। যদিও তিনি অফিস থেকে বরখাস্ত হয়েছেন, কিন্তু তার আভিজাত্যের দম্ভ কমেনি এখনও। তিনি জানেন ঈশান এখন দেশের সব থেকে ক্ষমতাবান ব্যক্তি, তাই তাকে কাবু করতে তিনি তার ভাই আর ভাইয়ের মেয়ে ইলাকে নিয়ে একটু কুটিল চাল ছেলেছেন। ইলা উগ্র আধুনিক একটা মেয়ে, যার নজর শুধু ঈশানের সম্পত্তির ওপর। সুরাইয়া আহমেদ ঈশানকে বাড়িতে ডেকে এনে কান্নাকাটি শুরু করলেন। তিনি বললেন যে তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করতে চান এবং মরার আগে ঈশানকে সংসারে দেখে যেতে চান। ঈশান এক কোণে দাঁড়িয়ে শান্ত মুখে মায়ের এই অভিনয় দেখছিল। বাবা ঈশান, আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু দেখ ইভা কত ভালো মেয়ে, ও তোকে খুবই পছন্দ করে। তুই যদি ওকে বিয়ে করিস, তবে আমি শান্তিতে মরতে পারবো। তুই কি তোর মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করবি না? আমি তোর পায়ে ধরছি বাবা, তুই রাজি হয়ে যা। হাই ঈশান, ফুপি যা বলছে তা একদম ঠিক। আমরা একসাথে থাকলে এই বিজনেস আরও বড় হবে। তুমি কেন মানা করছো? আমার মতো স্মার্ট মেয়ে তুমি আর কোথায় পাবে? ঈশান একটা বাঁকা হাসি হাসলো। সে জানতো ইলার বাবা সুরাইয়া আহমেদ মিলে সব প্ল্যান করেছে। ঠিক সেই সময় ডেকোরেশনের কাজের তদারকি করতে এলো এক লোক বাড়ির ভেতরে ঢুকলো। তাদের মধ্যে জিন্সের প্যান্ট আর একটা বড় ঢিলাঢালা শার্ট পরা মেয়েটি ছিল আনিকা। সে মাথায় ফুলের ঝুড়ি নিয়ে কাজ করছিল। আনিকা জানতো না যে এই ভাইটা আসলে কার। ঈশানের নজর যখন আনিকার ওপর পড়ল, তার চোখের মনি জল করে উঠল। সে বুঝতে পারল এটাই সুযোগ এই লোভী মানুষদের উচিত শিক্ষা দেওয়ার। মা, তুমি বললে না তোমার শেষ ইচ্ছা পূরণ করতে? ঠিক আছে, আমি বিয়ে করব। আজ এই মুহূর্তেই বিয়ে করব। কাজী সাহেব তো পাশের রুমেই আছেন, তাই না? কিন্তু মা, একটা ছোট পরিবর্তন আছে। আমি ইলাকে বিয়ে করছি না।
মানে ইলাকে বিয়ে না করলে কাকে করবি? এখানে তো আর কোনো মেয়ে নেই। তুই কি পাগল হয়ে গেছিস ঈশান? ঈশান, হোয়াট ডু ইউ মিন? আমাকে রিজেক্ট করার সাহস তোমার কি করে হয়? সাহস আমার অনেক আছে ইলা, সেটা তো তোমরা জানোই। আমি বিয়ে করব ওই মেয়েটিকে যে ওখানে ফুলের মালা গাঁথা নিয়ে ব্যস্ত। আনিকা, এদিকে এসো। আনিকা নিজের নাম শুনে থতমত খেয়ে হাতের মালা ফেলে দিল। সে দেখল ঈশান অত্যন্ত রাগী আর গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে আছে। সুরাইয়া আহমেদ আর ইলা যখন দেখল ঈশান এক সাধারণ ডেকোরেশন কর্মীর ইশারা করছে, তখন তাদের পিত্তি জ্বলে গেল। আনিকা ভয়ে ভয়ে সামনে এগিয়ে এলো। আরে আপনি এখানে কেন, আর আমাকে ডাকছেন কেন? আমি তো এখানে কাজ করতে এসেছি। ডেকোরেশনের টাকা কি আপনি দেবেন? ডেকোরেশনের টাকা নয় আনিকা, আজ আমি তোমার পুরো জীবনের দায়িত্ব নেব। তুমি একটু আগে আমাকে বলেছিলে না যে আমি বড়লোক বলে অহংকার করি? আজ সেই অহংকারের অবসান হবে। তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি কি পাগল? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি আপনাকে কেন বিয়ে করব? আপনি তো একটা অহংকারী পালোয়ান। আমি গরিব হতে পারি, কিন্তু মাথা বিক্রি করি না। ঈশান, এই নর্দমার ড্রেনের মেয়েটাকে তুই বিয়ে করবি? তোর কি মাথা একদম গেছে? ও তো আমাদের বাড়ির চাকর হওয়ারও যোগ্য না। ইলার মতো রাজকন্যা থাকতে তুই এই ডেকোরেটর করছে এই মেয়েকে পছন্দ করলি? চুপ করো মা। তুমি যাকে রাজকন্যা বলছো সে আমার টাকা দেখে লালা ফেলছে, আর তুমি যাকে নর্দমার মেয়ে বলছো সে অন্তত মুখের উপর সত্য বলার সাহস রাখে। মা, তুমি চেয়েছিলে না আমি বিয়ে করি? এই যে আমার কোণে, কাজী সাহেবকে ডাকুন। আনিকা পালানোর চেষ্টা করলো, কিন্তু ঈশান শক্ত করে তার হাত ধরে পড়ল। ঈশানের চোখে এখন এক অদ্ভুত জেদ আর অ্যাটিটিউড। সে আনিকার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আজ যদি তুমি আমাকে সাহায্য না করো তবে এই লোভী মানুষগুলো আমাকে খেয়ে ফেলবে। দয়া করে চুপ থাকো। আনিকা ঈশানের চোখের অসহায়ত্ব দেখে কেন যেন স্থির হয়ে গেল। ঈশান সরাসরি কাজীকে ডেকে আনলো। সুরাইয়া আহমেদ আর তার ভাই রাগে ফুঁসছে, কিন্তু ঈশানের ক্ষমতার সামনে কিছু করার সাহস পাচ্ছে না। ইলা, তোমার সাজানো স্বপ্নটা আজ এই ধুলোবালি মাখা মেয়েটার পায়ের নিচে পিষ্ট হলো। মা, আজ থেকে আনিকা এই বাড়ির আর আমার সব সম্পত্তির মালিক। তুমি চেয়েছিলে ক্ষমতার চাবি, কিন্তু আমি সেই চাবিটা এমন একজনের হাতে দিচ্ছি যে টাকা চেনে না, শুধু মানুষ চেনে। কাজী সাহেব, সই নেওয়া শুরু করুন। পুরো পার্টিতে যেন একটা বোমা ফাটলো। সুরাইয়া আহমেদ দেখছিলেন তার সব পরিকল্পনা কিভাবে এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। আনিকা একদম পুতুলের মতো দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছে না তার সাথে কি হচ্ছে। ঈশান সবার সামনে আনিকার মাথায় নিজের রুমালটা দিয়ে ঘোমটা টেনে দিল। তার এই কাজ দেখে ইলা চিৎকার করে কান্না শুরু করলো, আর সুরাইয়া আহমেদ সোফায় বসে পড়লেন। ঈশানের এই বিস্ফোরণ পুরো শহরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। আজ থেকে এই অফিসের ম্যামের অবহেলিত ছেলেটি আর একা নয়। মা, তুমি চেয়েছিলে আমার বিয়ে দিতে, আমি তোমার কথা রাখলাম। তবে পুত্রবধূ হিসেবে যাকে আনলে তাকে সহ্য করার ক্ষমতা তোমার আছে তো? আনিকা, চলো, আজ থেকে এই রাজপ্রাসাদ তোমার। দেখি কার কত বড় সাহস আমার স্ত্রীর দিকে আঙুল তোলে। মা, তুমি আর তোমার ভাই মিলে যে বিষাক্ত চালটা চেলেছিলে সেটা আজ তোমার গলার ফাঁস হয়ে গেল। তোমরা ভেবেছিলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে একটা পুতুল বউ ঘরে এনে আমার সাম্রাজ্য লুটে নেবে, কিন্তু আজ আমি তোমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিলাম এই যে আনিকা, যাকে তোমরা নর্দমার ড্রেনের মেয়ে বললে, আজ থেকে সেই এই রাজপ্রাসাদের রানী। আর তোমরা এখন আমার বাড়িতে থাকা স্রেফ দয়ার পাত্র। মনে রেখো মা, এই ঈশান এখন আর কারো মায়ায় কান্না করে না, সে এখন সাম্রাজ্য চালাতে জানে। পুরো ড্রয়িং রুমে নিস্তব্ধতা নেমে এসেছে। সুরাইয়া আহমেদ তার ভাই মিস্টার আফজাল রাগে অপমানে লাল হয়ে দাঁড়িয়ে আছেন। ইলা তখনও চিৎকার করে কাঁদছে আর মেঝেতে হাত পা ছুটছে। আনিকা একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার হাতে থাকা সেই ফুলের মালাটা মেঝের ধুলোয় পড়ে আছে। ঈশান আনিকার হাতটা শক্ত করে ধরে সবার মাঝখানে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন যে কাঠিন্য ফুটে উঠেছে তা দেখে সুরাইয়া আহমেদের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ঈশান, তুমি পাগল হয়ে গেছিস? এই ডেকোরেটরের মেয়েকে তুমি বিয়ে করলি? সমাজকে মুখ দেখাবো কি করে? ও আমাদের বংশের নাম ডুবিয়ে দেবে। তুই কি চাস না আমি সমাজে মাথা উঁচু করে বাঁচি? সমাজ?
যে সমাজ তোমার কাছে নিজের ছেলের চেয়ে টাকা আর স্ট্যাটাসকে বড় করেছে, সেই সমাজের মুখে আমি থুতু দেই মা। আর শোনো কামরুল সাহেব, আপনি আর আপনারই মেয়ে ইলা, আপনারা ভাবছেন এখান থেকে কিছু নিয়ে যাবেন? আজ একটা চরম কথা শুনে রাখুন, এই বাড়ির সীমানার ভেতরে যদি আমার বা আমার বউয়ের কোনো ক্ষতি করার চেষ্টা কেউ করো, তবে এক বিন্দু ছাড় দেব না। আমি জ্যান্ত পুঁতে রেখে দেব সবকটাকে। আমার ক্ষমতার দাপট কতদূর পৌঁছাতে পারে তার ট্রেলার তো অফিসেই দেখেছো। আসল সিনেমা দেখতে চাইলে একবার আনিকার দিকে আর চোখে তাকিয়ে দেখো। ঈশানের এই গর্জনে মিস্টার আফজাল আর ইলা এক পা পিছিয়ে গেলেন। তারা জানেন ঈশান এখন আর ফাঁকা হুমকি দিচ্ছে না। সে যদি আজ রাতারাতি তাদের জেলে পাঠাতে চায় বা এই শহর থেকে ভ্যানিশ করে দিতে চায়, তবে তাকে আটকানোর মতো কেউই নেই। ইলা নিজের কান্না থামিয়ে ভয়ার্ত চোখে বাবার দিকে চাইল। মিস্টার আফজাল বুঝতে পারলেন এখন পালানো ছাড়া আর কোনো পথ নেই। পানের মায়া সবাইকে কাছে, আর ধ্বংস হয়ে যাওয়ার শখ কারণ নেই। আসলে ঈশান বাবা, তুমি ভুল বুঝছো। আমরা তো ইলার বিয়ের কথা এমনিই বলেছিলাম। তুমি যাকে পছন্দ করেছো আমরা তাকেই মেনে নিচ্ছি, আমাদের কোনো আপত্তি নেই। চলো ইলা, আমাদের এখন যাওয়া উচিত। কিন্তু বাবা, আমার অপমান, এই ফকিন্নি মেয়েটা আমার জায়গায় বসবে। সাবধান ইলা, এরপর যদি ওর নামে একটাও বাজে কথা তোর মুখ দিয়ে বের হয়, তবে ওই জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই কি জানিস তোর বাবার জালিয়াতির কতগুলো ফাইল আমার ডেস্কে জমা আছে? এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা, নয়তো সকালের সূর্যটা তোরা জেলের গারদ থেকে দেখবি। গেট আউট। ঈশানের রুদ্রমূর্তি দেখে ইলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে তার ব্যাগটা নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার পেছন পেছন তার বাবাও পালালেন। সুরাইয়া আহমেদ সোফায় বসে কাঁপছেন। তিনি বুঝলেন তার হাতের শেষ তাসটিও কাটা পড়ে গেছে। এখন তার নিজের অস্তিত্বই সংকটে। ঈশান আনিকার দিকে তাকালে দেখল আনিকা বড় বড় চোখে তার দিকে তাকিয়ে আছে। আনিকার চোখে বিস্ময় আর একরাশ ভয়। আপনি কি সত্যি এই কাজটা করলেন? আপনি জানেন আমি কে? কেন আমায় এই বিপদে ফেললেন? আমি তো আপনার শত্রু ছিলাম না। আপনার এই ক্ষমতার লড়াইয়ে কেন আমাকে ঢাল বানালেন? আমি তো সাধারণ এক ডেকোরেটর। আমি কিভাবে এখানে থাকবো? তুমি শত্রু নও আনিকা, তুমি এই লড়াইয়ে একমাত্র সত্য। তোমার ওই যে বোকামি আর মুখের উপর সত্যি বলা, সেটাই আজ আমাকে বাঁচিয়েছে। ভয় পেও না, এই বাড়ির দেয়ালগুলো অনেক শক্ত। তোমাকে এখানে কেউ অসম্মান করার সাহস পাবে না। মা, কি ভাবছো? পুত্রবধূকে বরণ করার জন্য থালা রেডি করবে, নাকি ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নেবে? আমি হার মেনেছি ঈশান। আমি বুঝতে পারিনি তুই এত বড় খেলোয়াড় হয়ে গেছিস। আমি আর কোনো ঝামেলা করব না, শুধু আমায় এই বাড়িতে থাকতে দে। আমি আর কোনো ক্ষমতার ভাগ চাই না। ঈশান আর কোনো জবাব দিল না। সে আনিকাকে নিজের সোজা দোতলার সবচেয়ে বড় রুমের দিকে এগিয়ে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে প্রতিটি পদে পদে নিজের আভিজাত্যের ছাপ রেখে যাচ্ছিল। আজ থেকে এই বাড়িতে এক নতুন শাসনের শুরু হলো। আনিকা যখন ঈশানের পাশে হাঁটছিল, তখন তার মনে হচ্ছিল যে কোনো রূপকথার গল্পে ঢুকে পড়েছে ও, যেখানে রাজপুত্রটি যেমন দয়ালু তেমনি ভয়ঙ্কর। রহস্যের মেঘ কাটতে শুরু করলেও আগামী দিনের লড়াইটা যে আরও কঠিন হতে যাচ্ছে তা ঈশানের চোয়ালের দৃঢ়তা দেখলেই বোঝা যাচ্ছিল। বিয়ের কয়েকদিন কেটে গেছে। বাড়ির পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি জীবন্ত। সুরাইয়া আহমেদ এখন আনিকার ভয়ে ততুষ্ট থাকেন, কারণ আনিকা কাউকে পরোয়া করে না। সেই বিশাল রাজপ্রাসাদেও নিজের মতো করে চলে। আজ সকালেই ডাইনিং টেবিলে ঈশান বসে আছে, তার দামি স্যুট পরে ল্যাপটপে অফিসের জরুরি ফাইল দেখছে। ঠিক তখনই আনিকা এক বাটি ডাল নিয়ে এসে ধপ করে টেবিলের ওপরে রাখলো। এই যে মিস্টার গম্ভীর, ল্যাপটপটা বন্ধ করুন তো। সকালে তেতো কফি খেয়ে আপনার মাথা এমনিতেই বিগড়ে থাকে, তার উপর এই যন্ত্রটা নিয়ে বসে থাকেন। এই নিন, এই পাতলা ডাল আর গরম ভাত খেয়ে অফিসে যান। ওই দামি হোটেলের খাবার খেয়ে আপনার শরীর তো একদম ফ্যাকাশে হয়ে গেছে। আনিকা, আমি কতবার বলেছি আমার অফিসের কাজের সময় আমাকে ডিস্টার্ব করবে না? আর এই ডালটা কি? এটার মধ্যে কি হলুদের প্যাকেট পুরোটা ঢেলে দিয়েছো? এটার রং দেখে তো মনে হচ্ছে বিষ। আমি কফি খেয়েই ঠিক আছি। ওরে আমার নবাবের নাতনি রে, বিষ কেন হবে? এটা একদম টাটকা ডাল। আর কফি খেলে কি পেট ভরে? আপনি তো দেখছি দিন দিন কাঠকুরানি হয়ে যাচ্ছেন। চুপচাপ খান, নইলে আপনার ওই ল্যাপটপটা আমি আজ ডাস্টবিনে ফেলে দেব। আমার রাগ কিন্তু আপনি চেনেন না।
ঈশান ভ্রুকুচকে আনিকার দিকে তাকালো। আনিকা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাগি রাগি ভাব দেখাচ্ছে। ঈশান মনে মনে খুব মজা পাচ্ছে, কারণ তার মতো একজন সম্রাটকে শাসন করার সাহস কেবল এই মেয়েটাই রাখে। ঈশান অনিচ্ছা সত্ত্বেও চামচ দিয়ে ডালটা মুখে দিল। উফ, লবণের সমুদ্র, তুমি কি লবণের কারখানায় ডাকাতি করেছো? আনিকা, তুমি কি চাও আমি হাই ব্লাড প্রেশারে মারা যাই? মাকে বললে অন্তত তিনি এর চেয়ে ভালো রান্না করতেন। মায়ের নাম নেবেন না একদম। ম্যাম তো শুধু প্রসাধনী মাখতেই জানেন। আমি রান্না করেছি, এটাই আপনার ভাগ্য। ভালো না লাগলে খাবেন না। আমি যাচ্ছি আমার ঘর পরিষ্কার করতে। আর হ্যাঁ, আজ ফেরার সময় আমার জন্য ওই রাস্তার ধারের ঝালমুড়ি আর আচার নিয়ে আসবেন। দামি চকলেট আনলে কিন্তু আমি কপালে ছুঁড়ে মারবো। আনিকা গট গট করে হেঁটে চলে গেল। ঈশান পেছনে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু তার মুখে ছিল ম্লান হাসি। সে লক্ষ্য করলো ডালের স্বাদ আসলে খুব একটা খারাপ না। লবণের কথা সে শুধু আনিকাকে খ্যাপানোর জন্যই বলেছে। ঈশান যখন অফিসের জন্য বের হতে যাবে তখন দেখলো আনিকা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে তার টাইটা বাঁধার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি হলো? আমার টাই কি তুমি ফাঁসি দেওয়ার দড়ি বানাচ্ছ? তুমি তো টাই বাঁধতেই জানো না, তাহলে ধরলে কেন? দাও, আমাকে দাও। আরে আমি তো চেষ্টা করছি আপনাকে একটু ভদ্রতা দেখাতে। আপনি তো সবসময় বাঘের মতো মুখ করে থাকেন। একটু হাসলে কি আপনার টাকা কমে যাবে? আর শুনুন, টাই বাঁধতে পারি না তো কি হয়েছে? আমি তো শাড়ি পরাতে ওস্তাদ। আপনি কি পারবেন আমাকে শাড়ি পরাতে? পারবেন না তো তাহলে বড় বড় কথা কেন? আমি শাড়ি পরতে পারি কি না সেটা পরে দেখা যাবে। আপাতত নিজের নাকটা সামলাও। রাগে তো একদম টমেটো হয়ে গেছে। আর শোনো, সন্ধ্যায় দেরি হতে পারে, সাবধানে থেকো। সুরাইয়া ম্যাম যেন তোমাকে কোনো কুবুদ্ধি না দেয়। ঈশান যখন আনিকার চোখের দিকে তাকালো, আনিকা কেমন জানি থমকে গেল। ঈশানের চোখে এখন সেই ভয়ঙ্কর আভিজাত্য নেই, আছে গভীর মায়া। আনিকা লজ্জা পেয়ে দ্রুত সরে গেল আর বিড়বিড় করে বলতে লাগলো, বড়লোকদের ঢং কত। ঈশান গাড়ি নিয়ে বের হওয়ার সময় বারবার লুকিং গ্লাসে আনিকাকে দেখছিল। সারাদিন অফিসে হাজারটা মিটিংয়ের মাঝেও তার কানে বারবার বাজছিল আনিকার সেই মিস্টার গম্ভীর ডাকটা। রায়ান, আজ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করো। আমাকে বাড়ি ফিরতে হবে। কারোর জন্য ঝালমুড়ি আর আচার কিনতে হবে। হাসছো কেন? পৃথিবীর সব ক্ষমতা একদিকে আর ওই জেদি মেয়েটার হাসি আরেকদিকে। আমি আজ ক্ষমতার রাজা নই রায়ান। আমি আজ এক সাধারণ মানুষের মায়ায় বন্দী হওয়া এক প্রেমিক। অফিসের সেই রুদ্ধশ্বাস দিনগুলোর পর ঈশানের জীবনে এই মিষ্টি ঝগড়াগুলো যেন বৃষ্টির মতো নেমে এসেছে। সে প্রতিদিন আনিকার সাথে হারাতে ভালোবাসে, কারণ এই পরাজয়ই তাকে সব থেকে বেশি সুখ দেয়। তবে রহস্যের মেঘ পুরোপুরি কাটেনি। সুরাইয়া আহমেদ আড়ালে বসে অন্য কোনো ফন্দি আটছেন কিনা সেটা সময়ই বলে দেবে। কয়েক মাস কেটে গিয়েছে। স্কাইলাইন গ্রুপের সেই ভয়ঙ্কর দিনগুলো এখন কেবল স্মৃতি। অফিসের পরিবেশ এখন বদলে গেছে। সুরাইয়া আহমেদ এখন আর ম্যাম সাজে হুমকি দেন না, বরং তিনি এখন ঘরের কোণে বসে নিজের ভুলগুলো নিয়ে ভাবেন। আনিকা তাকে মা হিসাবে শ্রদ্ধা করতে শুরু করেছে, যা সুরাইয়ার কঠিন মনটাকে ধীরে ধীরে গড়িয়ে দিয়েছে। আজ সন্ধ্যায় ঈশানের বিশাল বাড়ির বাগানে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোনো দামি গেস্ট নেই, বরং অফিসের নিচু পদের কর্মচারী এবং এতিম বাচ্চাদের নিয়ে এই আনন্দ আয়োজন। এই যে মিস্টার বিজনেস টাইকুন, আজ অন্তত আপনার ওই ফোনটা পাশে রেখে বাচ্চাদের সাথে একটু খেলুন তো। আজকেও কি ওই রায়ান সাহেবের সাথে প্রফিট হিসাব করবেন? দেখুন, বাচ্চাগুলো আপনার জন্য অপেক্ষা করছে। আপনার ওই গাম্ভীর্য দিয়ে তো বাচ্চাগুলোকে ভয়ে পালাবে। আমি তো ভয় দেখাই না আনিকা। আমি তো শুধু দেখছি আমার কোম্পানিটা এখন কত সুন্দর হাতে পড়েছে। অফিসের কর্মচারীরা তো এখন আমার চেয়ে তোমার কথাই বেশি শোনে। রায়ান আমাকে কাল বলছিল যে স্যার ম্যাম তো আমাদের স্যালারির সাথে সাথে প্রতি সপ্তাহে বোনাস দেওয়ার অর্ডার দিয়েছেন। আমি তো ফকির হয়ে যাব দেখছি। চুপ করুন তো। টাকা কি কবরে নিয়ে যাবেন? মানুষের মুখের হাসি ফোটাতে না পারলে এই অঢেল টাকা দিয়ে কি হবে? আর শুনুন, আমি মাকে বলে দিয়েছি যে কাল থেকে আমরা সবাই মিলে একসাথে ডাইনিংয়ে বসে খাবো। কোনো ভেদাভেদ থাকবে না। আপনার কোনো আপত্তি নেই তো? ঈশান আনিকার চোখের দিকে স্থির হয়ে তাকালো। যে সুরাইয়া আহমেদ একদিন ঈশানকে প্রিয়নের সাথে খেতে বসতে নিষেধ করেছিল, আজ সেই সুরাইয়া আহমেদ আনিকার হাতে রান্না করা খাবার খাওয়ার জন্য অপেক্ষা করেন।
ঈশান ধীর পায়ে সুরাইয়া আহমেদের কাছে গেল, যিনি বাগানের এক কোণে চেয়ারে বসে বাচ্চাদের খেলা দেখছিল। ঈশান তার মায়ের হাতটা নিজের হাতের ওপরে রাখল। সুরাইয়া আহমেদ চমকে উঠে ছেলের দিকে তাকালেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঈশান, আমি কি আসলেও ক্ষমার যোগ্য? তুই আজ আমায় যে সম্মান দিয়েছিস সেটা আমি কোনোদিন তোকে দেইনি। আমি কেরিয়ারের পেছনে দৌড়াতে গিয়ে আমার জীবনের আসল রত্নটাকে অবহেলা করেছি। আজ এই মেয়েটা আনিকা, সে আমায় শিখিয়েছে মা হওয়ার মানে শুধু শাসন করা নয়, মা হওয়ার মানে আগলে রাখা। মা, অতীতকে আঁকড়ে ধরে থাকলে ভবিষ্যৎ হারানো লাগে। আমি আজ যা পেয়েছি তার পেছনে তোমার কঠোরতা যেমন ছিল, তেমনি আনিকার সহজ সরল ভালোবাসাও আছে। আজ থেকে আমরা এক নতুন পরিবার, যেখানে কোনো অফিসের বসের দাপট থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। রাতের আকাশটা আজ তারায় তারায় ভরে গেছে। ঝিরঝিরে বাতাসে বাগানের ফুলগুলো দুলছে। আনিকা এক গাদা মিষ্টি নিয়ে এসে সবাইকার মুখে তুলে দিচ্ছে। তার সেই চপলতা আর বোকামির মাখানো হাসিটা এখনও এই বাড়ির প্রাণ। ঈশান তার দামি কোটটা খুলে ফেলে বাচ্চাদের সাথে মাটিতে বসে পড়ল। রায়ান সাহেব দূর থেকে এই দৃশ্য দেখে চোখের কোণ মুছছিলেন। যে ঈশানকে সবাই ভয় পেত, আজ সে সবার প্রিয় হয়ে উঠেছে। আনিকা শোনো, আজ থেকে এই সাম্রাজ্যের কোনো ছদ্মবেশ থাকবে না। আজ থেকে আমি কেবল তোমার সেই মিস্টার গম্ভীর। তবে মনে রেখো, মাঝে মধ্যে ওই ঝালমুড়ি আর আচার না আনলে কিন্তু আমি আবার অফিসের মালিক হয়ে যাব। ওরে বাবা, ভয় দেখাচ্ছেন? আপনি যাই হন না কেন, আমার কাছে আপনি সেই চায়ের দোকানের চেইন ঠিক করা কয়লা চোরে থাকবেন। চলুন এখন সবাই মিলে গান ধরি, আজ আনন্দের রাত। হাসাহাসি আর আনন্দের মধ্যে দিয়ে সেই রাতের অবসান হলো। অফিসের সেই অবহেলিত ছেলেটা আজ শুধু ক্ষমতার মালিক নয়, সে আজ ভালোবাসার মালিক। আভিজাত্যের চেয়ে বড় যে মমতাবোধ, সেই সত্যটি জয়ী হলো। ঈশান আর আনিকার এই গল্প শহরের মানুষের মুখে মুখে রয়ে গেল, যেখানে ক্ষমতা মাথা নত করেছিল সাধারণ ভালোবাসার কাছে। মা, জীবনের অঙ্কটা শেষ পর্যন্ত মিলেই গেল। তুমি চেয়েছিলে ক্ষমতার শীর্ষে উঠতে, আর আমি আজ সেই শীর্ষের অধিপতি। তফাৎ শুধু একটাই, তোমার ক্ষমতা ছিল ভয়ের আর আমার ক্ষমতা হলো আস্থার। আজ এই শহরের সবচেয়ে দামি বিল্ডিংয়ের ছাদ থেকে যখন আমি নিচে তাকাই, তখন সব কিছুকে খুব ছোট মনে হয়। তবে আমার পা দুটো আজও মাটিতেই আছে, কারণ আনিকার মতো একটা জেদি মেয়ে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আভিজাত্যের লড়াই শেষ মা, এখন রাজত্বের সময়। অফিসের মেইন গেটে আজ সাজে সাজে রব। ডজনখানেক কালো রঙের বুলেট প্রুফ লিমুজিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আজ স্কাইলাইন গ্রুপের অ্যানুয়াল জেনারেল মিটিং। অফিসের করিডোর আগের মতোই সেই দম বন্ধ করা আতঙ্ক আর নেই, তবে একটা গাম্ভীর্য চারিদিকে ছড়িয়ে আছে। সুরাইয়া আহমেদ এখন আর অফিসের কোনো পদে নেই, তবে তিনি আজ বিশেষ অতিথি হিসাবে সামনের সারিতে বসে আছেন। তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন তার সেই অবহেলিত ছেলেটি কিভাবে পুরো শহরকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছেন। এমন সময় করিডোর দিয়ে ঈশান হেঁটে আসছে। তার পরনে নেভি ব্লু কালারের কাস্টমাইজ স্যুট, চোখে দামি সানগ্লাস। তার প্রতিটি পদক্ষেপে শব্দে পুরো করিডোর যেন কেঁপে কেঁপে উঠছে। অফিসের সিনিয়র ম্যানেজারও কামরুল সাহেব পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ঈশানকে আসতে দেখে তড়িঘড়ি করে নিজের টাই ঠিক করে সোজা হয়ে দাঁড়ালেন। তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন কর্মকর্তা রাইসুল সাহেব ফিসফিস করে কামরুল সাহেবকে বলছেন যে। কামরুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, কথা কম বলুন রাইসুল সাহেব, স্যারের কানে গেলে আমাদের এই চাকরি বাঁচানো দায়ী হবে। ওনার অ্যাটিটিউড এখন আগের চেয়েও অনেক বেশি ধারালো। ঈশান যখন কনফারেন্স রুমের বিশাল দরজার সামনে পৌঁছালো, রায়ান সাহেব দ্রুত দরজা খুলে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালেন। ঈশান ভেতরে ঢুকে দরজায় দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো। সেখানে আনিকা দাঁড়িয়ে ছিল। তার পরনে একটা সাধারণ নীল রঙের জামদানি শাড়ি, কিন্তু তার আভিজাত্য আজ কোনো রাজকন্যার চেয়ে কম নয়। আনিকা তার হাতের ব্যাগটা সামলাতে গিয়ে একটু ইতস্তত করছিল। ঈশান সবার মাঝখানে এগিয়ে গিয়ে আনিকার হাতটা নিজের হাতের উপরে শক্ত করে ধরল। শোনো সবাই, আজ থেকে এই কোম্পানিতে কোনো ফাইলের সই আমার আগে আমার স্ত্রী আনিকার হাত দিয়ে হবে। যারা ভেবেছিলে আভিজাত্য মানে শুধু দামি পোশাক আর ইংরেজি বুলি, তারা ভুলছিলে। আভিজাত্য মানে হলো নিজের শেকড়কে সম্মান করা। আনিকা, তুমি ভয় পাচ্ছ কেন? এই বিশাল চেয়ার আর এই মানুষগুলো সবই এখন তোমার ইশারায় চলবে।
আনিকা লজ্জায় মাথা নিচু করে ঈশানের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আপনি কি লোক হাসাবেন? সবাই তাকিয়ে আছে। আপনি নাটকীয় রাজকীয় ভাব কি কোনোদিন কমবে না? আমি তো এখানে শুধু আপনার লাঞ্চ বক্সটা নিয়ে এসেছি। লাঞ্চ বক্স তো বাহানা আনিকা। আসলে এই সাম্রাজ্যের সম্রাটকে দেখার জন্য একজন সামগ্রীর প্রয়োজন হয়। মা, আপনি আজ আমার ঠিক পাশে বসবেন। আপনার ছেলে রাজত্ব আজ পুরো দুনিয়া দেখবে। ঈশান কনফারেন্স রুমের প্রধান চেয়ারে গিয়ে বসল। সে পায়ের ওপরে পা তুলে অত্যন্ত আয়েশ করে বসে তার দামি হীরার কলমটা টেবিলের উপরে সশব্দে রাখল। পুরো রুমের বাঘা বাঘা ব্যবসায়ী যখন ভয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঈশান তার সানগ্লাসটা খুলে টেবিলের উপরে রেখে চারিদিকে একবার চোখ বুলালো। তার সেই তীক্ষ্ণ আর শীতল চাহনি বলে দিচ্ছিল যে এই সিংহাসন সে কারোর করুণায় পায়নি, নিজের যোগ্যতায় লড়াই করে কেড়ে নিয়েছে। আজকের মিটিং শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে দেই। আমি যখন সাধারণ ছিলাম তখন আমাকে দয়া করার কেউ ছিল না। এখন যখন আমি অসাধারণ, তখন আমার দয়া পাওয়ার জন্য লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। শুধু সততা নিয়ে কাজ করো, তবেই এই সাম্রাজ্যে টিকে থাকতে পারবে। আর যদি কেউ আগেকার মতো অহংকার বা বাঁকা পথে হাঁটার চেষ্টা করো, তবে মনে রাখবে এই ঈশান যেমন ভালোবাসতে জানে, তেমনি জ্যান্ত পুঁতে ফেলতেও জানে। পুরো রুমে পিনপতন নীরবতা নেমে এলো। সুরাইয়া আহমেদ গর্বিত চোখে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি ভাবছেন যে একদিন যাকে তিনি সস্তা কাপড় পরার জন্য বকা দিতেন, আজ তার পরনের স্যুটের দাম দিয়ে একটি আস্ত ফ্ল্যাট কেনা সম্ভব। আনিকা এক কোণে বসে ঈশানের এই দাপট দেখছিল আর মনে মনে হাসছিল। সে জানে বাইরে এই মানুষটা যতটা ভয়ঙ্কর আর গম্ভীর, তার কাছে সে ততটাই নরম। ঈশান ল্যাপটপটা অন করে প্রেজেন্টেশন শুরু করার আগে আনিকার দিকে তাকিয়ে খুব সূক্ষ্মভাবে একটা হাসি দিল। রহস্যের সেই কালো মেঘ কেটে গেছে। এখন শুরু হলো ঈশানের আধিপত্যের যুগ। লেটস স্টার্ট দ্য বিজনেস রায়ান। আজকের পর থেকে এই শহরের নাম শুনলেই যেন স্কাইলাইন গ্রুপের নাম সবার আগে আসে। কারণ এই সাম্রাজ্যের মালিক হলো সেই ঈশান যে আজ ছদ্মবেশ ছেড়ে নিজের আসল রাজত্ব বুঝে নিয়েছে। অফিসের করিডোর থেকে শুরু করে কনফারেন্স রুম, সবখানে আজ ঈশানের জয় জয়কার। অবহেলা আর অপমানের ছাই থেকে জন্ম নেওয়া এক যোদ্ধার মতো ঈশান আজ বিজয়ী। আভিজাত্য আর অহংকারের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো সত্যের। ঈশান আর আনিকার এই রাজকীয় গল্পটি শহরের মানুষের মুখে মুখে থেকে গেল এক অমর উপাখ্যানে হিসেবে।